আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমিও তোমাদের দোয়াই, তোমাদের শুভকামনায় ভালো আছি ইনশাআল্লাহ। আর আজকে আবার হাজির হয়েছি যথারীতি তোমাদের সাথে সাহিত্যিকদের জীবনী নিয়ে গল্প করব, তাই না? আশা করছি তোমরা আমাকে ঠিকমতো দেখতে এবং শুনতে পাচ্ছ। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে, তাহলে আমরা শুরু করছি। আমরা আজকে আর কোনো অতিরিক্ত কথায় যাচ্ছি না, কারণ গত ক্লাসটি আমরা আগাতে পারিনি। তো আজকে আমরা শুরুতেই পড়া শুরু করতে চাচ্ছি মীর মোশাররফ হোসেন। নামের বানানটি লক্ষ্য করবে শিক্ষার্থী বন্ধুরা। তোমরা অনেকে ভুল করো বা ভুল বোঝো বা ভুল দেখো আর কি, অনেকেই লক্ষ্য করো না। মীর মোশাররফ, মীর মোশাররফ হোসেন, ঠিক আছে? জন্ম কত সালে? 1847 সালের 13 নভেম্বর। 1847 সালের 13 নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে। নতুন কলম নিয়ে এসে একটা। কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়া, ঠিক আছে? হ্যাঁ, সবাই আমাকে নমস্কার দিচ্ছেন, সালাম দিচ্ছেন। হ্যাঁ, সৌরভ সরকার গুরুর জন্য অপেক্ষায় ছিলাম। হ্যাঁ শিষ্য, আমি হাজির হয়ে গেছি যথারীতি। নাসরিন খাতুন, আসসালামু আলাইকুম গুরুজি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আপনাদের টানে, শিষ্যদের টানে ইখতিয়ার আহমেদ বাপ্পি লিখেছে, পর্বত গৃহ ছাড়ি বাহির হয়ে যাবে স্যারের ক্লাসের উদ্দেশ্যে, কার হেন সাধ্য সে রোধে তার গতি। ধন্যবাদ বাপ্পিকে। হ্যাঁ, আপনাদের সবাইকে শুভকামনা, ভালোবাসা আমার অন্তরের অন্তঃস্থল থেকে। বোর্ড অর্ধেক দেখা যাচ্ছে, উপরে দেখা যাচ্ছে না কেন? দেখা যাচ্ছে তো। না, এত বিশেষণ লাগিও না মণিশঙ্কর, মানুষ কিন্তু মামলা করে দেবে, ঠিক আছে? এসব মহাবতার এত এত বড় বড় বিশেষণ লাগালে আমাকে অন্য কোচিংয়ের টিচাররা মামলা বানাই দিবে। হ্যাঁ, অত বড় বিশেষণ দরকার নাই। আমাকে অন্তর থেকে ভালোবেসো, শ্রদ্ধা করো, তাহলেই হবে। হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে। আমরা পড়াশোনা শুরু করছি তাহলে, তাই না? আমরা আর শুভেচ্ছা বিনিময় পর্বে থাকছি না। হাফিজুরকে দেখছি, আমাকে অনেক ভালোবাসা ছড়াই দিচ্ছে। হাফিজুর, ধন্যবাদ তোমাকে। মণিশঙ্করকে দেখছি। তো আমরা আর শুভেচ্ছা বিনিময়ে থাকছি না, ঠিক আছে? আমরা পড়াশোনায় চলে যাচ্ছি। তা আমরা অলরেডি লিখে ফেলেছি যে মীর মোশাররফ হোসেন, মীর মোশাররফ হোসেন 1847 সালের 13 নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এবং প্রশ্ন হতে পারে যে মীর মোশাররফ হোসেনের সাথে কোন নদীর স্মৃতি জড়িত আছে? মীর মোশাররফ হোসেনের সাথে গৌরী, গৌরী বা গড়াই, গড়াই, গড়াই নদী, এখনকার যেটি গড়াই নদী, এই গড়াই নদীর পুরো নাম ছিল গৌরী নদী। শিক্ষার্থী বন্ধুরা, এরকম একটা আনকমন টাইপের কোশ্চেন হতে পারে, মীর মোশাররফ হোসেনের সাথে কোন নদীর স্মৃতি জড়িত আছে, কোন নদীর স্মৃতি? অথবা উল্টা করে আসতে পারে যে গড়াই নদীর সাথে কোন কবির স্মৃতি জড়িত। যেমন আমরা মাইকেল মধুসূদন দত্তের কথা বলেছিলাম, মনে আছে? প্রশ্নতে মাইকেল মধুসূদন দত্তের সাথে কোন নদীর স্মৃতি জড়িয়ে আছে? তাহলে মাইকেল মধুসূদন দত্তের সাথে কোন নদীর স্মৃতি জড়িয়ে আছে? কপোতাক্ষ নদীর স্মৃতি। ঠিক তেমনি মীর মোশাররফ হোসেনের সাথে কোন নদীর স্মৃতি জড়িয়ে আছে? গড়াই নদীর স্মৃতি, ঠিক আছে? মোশাররফ হোসেন এর শিক্ষাগুরুর নাম মনে আছে? গুরুর নাম কি? সাহিত্যিক গুরুর নাম নিশ্চয়ই আপনাদের মনে আছে। মীর মোশাররফ হোসেনের গুরুর নাম কি?
আপনাদের যেমন গুরু আমি, আমাকে গুরু বলছেন, মন থেকে বলেন আর বাইরে থেকে বলেন, তাই না, আমাকে গুরু বলে মানছেন আর কি। ঠিক তেমনি মীর মোশাররফ হোসেন যাকে গুরু বলতেন, সেই মীর মোশাররফের গুরুর নাম ছিল কাঙাল হরিনাথ। কাঙাল হরিনাথ ওরফে হরিনাথ মজুমদার। তাহলে মীর মোশাররফ হোসেনের সাহিত্যিক গুরুকে বা গুরুর নাম কি? মীর মোশাররফ হোসেনের গুরুর নাম ছিল কাঙাল হরিনাথ ওরফে হরিনাথ মজুমদার। মীর মোশাররফ কার আদেশে, কার উপদেশে, কার প্রেরণায়, কার উৎসাহে সাহিত্য চর্চায় ব্রতী হয়েছিলেন, সাহিত্য রচনায় অগ্রণী হয়েছিলেন? তার উত্তর দিবেন কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদার। মীর মোশাররফের জীবনের প্রথম লেখা কোন পত্রিকায় প্রকাশিত হতো? কাঙাল হরিনাথের, মনে আছে? গ্রাম বার্তা। মীর মোশাররফের প্রথম জীবনের লেখাগুলি কোন পত্রিকায় প্রকাশিত হতো? কিংবা মীর মোশাররফের সাহিত্যিক জীবনের পেছনে কোন পত্রিকার অবদান? তাহলে বলবেন গ্রাম বার্তার। কোন ব্যক্তির অবদান? তাহলে বলতে হবে কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদার। জি। পিতার নাম কি? মীর মোয়াজ্জেম হোসেন। মীর মোশাররফ হোসেনের পিতার নাম মীর মোয়াজ্জেম। মোশাররফ হোসেনের পিতার নাম মীর মোয়াজ্জেম হোসেন, মাতার নাম দৌলতুন্নেসা। দৌলতুন্নেসা। মীর মোশাররফ হোসেনের পিতার নাম হচ্ছে মীর মোয়াজ্জেম হোসেন, মাতার নাম দৌলতুন্নেসা। এবং খুবই সঙ্গত কারণে তিনিও জীবনে 2 উইকেট মেরে দিয়েছিলেন। আপনাদের বলেছেন কবিরা যেহেতু বড় মনের, কমপক্ষে 2 উইকেট। জি, তো মীর মোশাররফের প্রথম উইকেটের নাম ছিল কি, মনে আছে? প্রথম স্ত্রীর নাম কি? ওই যে পত্রিকা যার নামে, আজিজান নেহার। মীর মোশাররফ হোসেনের প্রথম উইকেট তথা প্রথম স্ত্রীর নাম ছিল আজিজান নেহার, দ্বিতীয় স্ত্রীর নাম ছিল বিবি কুলসুম। ঠিক আছে না? জি। লিখেছেন? আচ্ছা, জি। আমরা গতদিন মাইকেল পড়িয়েছিলাম, বলেছিলাম 2 উইকেট, তাই না? জি। কবিরা যারা কবি সাহিত্যিক, হ্যাঁ, বড় বড় হৃদয়ের মানুষ, হ্যাঁ, তাদের কমপক্ষে 2 উইকেট। আচ্ছা, মীর মোশাররফের বিশেষত্ব লিখে নেন। বিশেষত্ব। কেন বিসিএসে মীর মোশাররফ পড়াচ্ছি আমরা গুরুত্ব দিয়ে? কেন বিসিএস পরীক্ষায় উনি প্রশ্ন হবে ওনার থেকে? কেন? বিশেষত্ব কি? বাংলা সাহিত্যের, লিখে নেন, বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক। দেখতে পাচ্ছেন কি শেষ পর্যন্ত বোর্ড দেখা যাচ্ছে? বাংলা সাহিত্যের প্রথম, আমি প্রথমটা একমত দিয়ে লিখলাম, না হলে জায়গা ধরবে না। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক, বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার, বাংলা সাহিত্যের প্রথম মুসলিম প্রহসন রচয়িতা, বাংলা সাহিত্যের প্রথম মুসলিম প্রাবন্ধিক। জি। আধুনিক যুগের প্রথম মুসলিম কবি। জি। এতগুলি বিশেষত্ব বুঝতে পেরেছেন কেন বিশেষ পরীক্ষা, কেন লেখকদের কোন কোন লেখক থেকে প্রশ্ন কেন হয়? কিছু বিশেষত্বের কারণে। তো মীর মোশাররফ বিসিএসে গুরুত্বপূর্ণ কেন, জবের পরীক্ষায় গুরুত্বপূর্ণ কেন? দেখেন, যে মীর মোশাররফ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক, প্রথম মুসলিম নাট্যকার, প্রথম মুসলিম প্রহসন রচয়িতা, প্রথম মুসলিম প্রাবন্ধিক, প্রথম মুসলিম কবি না, আধুনিক যুগের প্রথম মুসলিম কবি। আধুনিক যুগের অর্থাৎ 1800 সালের পরে প্রথম মুসলিম কবি।
তাই না? দেখবেন আধুনিক যুগে আমরা শুরু করি ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল, তাই না, এরকম দিয়ে বঙ্কিম টঙ্কিম। তার মানে আধুনিক যুগের প্রথম মুসলিম কে? কবি। তাহলে এতগুলি বিশেষণে বিশেষত্ব। জি আচ্ছা, আপনাদের কোনো উইকেট নেই? একজন লিখছে স্যার আমাদের তো কোনো উইকেট নেই। বিশেষ ক্যাডার হন আগে, একসাথে 3-4 উইকেট ফেলে দিবেন, ঠিক আছে? জি, সবাই এসে বলবে এখন আমার এলোহ করুণা করে, বুঝেন নাই? সকিনা, জরিনা, খালাতো বোন, বান্ধবী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বুঝেন নাই? খালি বিশেষ ক্যাডার হন, হওয়ার পরে ফোন দিবেন যে স্যার উইকেট তো পড়ে না, একসাথে 3-4 উইকেট চলে আসবে। জি আচ্ছা, এখন আমরা আলোচনা আজকে গল্প কম করব, কারণ আমার গতদিন কিন্তু পড়া আমরা আগাতে পারিনি, আজকে একটু পড়া আগাতে হবে, তাই না? জি, কাজে আপনারা কমেন্টস একটু কম করবেন। জি, আমার মনোসংযোগ নষ্ট করবেন না, নিজেরাও গল্পে রত থাকবেন না, ঠিক আছে? আজকে পড়াবো, রেডি হয়েছে কিন্তু পড়ানোর জন্য। জি আচ্ছা, এখন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিক, তাহলে মুসলমানদের লেখা প্রথম উপন্যাসের নাম কি? মুসলমানদের লেখা প্রথম উপন্যাসের নাম কি মনে আছে তো? জি, রত্নবতী। বাংলা সাহিত্যে মুসলমান রচিত প্রথম উপন্যাসের নাম কি? রত্নবতী। কত সালে? 1869 সালটা জরুরি, যেহেতু মুসলমানদের লেখা প্রথম উপন্যাস। বাংলা সাহিত্যে মুসলমানদের দ্বারা রচিত প্রথম উপন্যাসের নাম কি? রত্নবতী। জি, 1869। তাহলে প্রথম মুসলিম নাট্যকার মীর মশাররফ। তাহলে মুসলমানদের লেখা প্রথম নাটকের নাম কি? মুসলমানদের লেখা প্রথম নাটকের নাম হলো বসন্ত কুমারী। বাংলা সাহিত্যে মুসলমানদের দ্বারা রচিত প্রথম নাটকের নাম বসন্ত কুমারী। কত সালে? 1873। যেহেতু প্রথম, মুসলমানদের দ্বারা প্রথম, সেজন্য একটু সালগুলি মনে রাখবেন। বাংলা সাহিত্যে মুসলমানদের দ্বারা রচিত প্রথম প্রহসনটির নাম কি? নাম হলো এর উপায় কি। এর উপায় কি? 1876। এর উপায় কি? 1876। আর বাংলা সাহিত্যে মুসলমানদের লেখা প্রথম প্রবন্ধের নাম কি? গো জীবন। গো জীবন। জি, 1889। গো জীবন 1889। আধুনিক যুগের প্রথম মুসলিম কবি, প্রথম তার কাব্যের নাম হচ্ছে গোরাই ব্রিজ। গোরাই ব্রিজ বা গৌরী সেতু। গোরাই ব্রিজ বা গৌরী সেতু লিখতে পেরেছেন? গোরাই ব্রিজ বা কি? গৌরী সেতু, 1873। তাহলে এই কয়টি তথ্য অতি গুরুত্বপূর্ণ। জি আচ্ছা, তাহলে বাংলা সাহিত্যে মুসলমানদের দ্বারা রচিত প্রথম নাটকের নাম রত্নবতী, 1869 সালে প্রথম প্রকাশিত হয়েছে। প্রথম নাটকের নাম বসন্ত কুমারী, মুসলমানদের রচিত 1873 সালে। মুসলমানদের দ্বারা রচিত প্রথম প্রহসনের নাম হচ্ছে এর উপায় কি, 1876। মুসলমানদের লেখা প্রথম প্রবন্ধের নাম হচ্ছে গো জীবন, 1889। আর মুসলমানদের লেখা আধুনিক যুগের প্রথম কি? মুসলমানদের দ্বারা প্রথম কাব্যের নাম হচ্ছে গোরাই ব্রিজ বা গৌরী সেতু, 1873। শেষ কথাটি মানে জান্নাতুল ফেরদৌস। শেষ কথাটি হচ্ছে গোজীবন কি? প্রবন্ধ। শাকিলা আক্তার। গোজীবন প্রবন্ধ, শাকিলা গাধা গাধি। গোজীবন হচ্ছে মুসলমানদের দ্বারা রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থ। মুসলমানদের দ্বারা রচিত প্রথম
প্রবন্ধ গ্রন্থ গোজীবন। আর গোরাই ব্রিজ বা গৌরী সেতু, গোরাই ব্রিজ বা গৌরী সেতু, গোরাই ব্রিজ বা গৌরী সেতু, এটি হচ্ছে মীর মশাররফের কাব্য। আশা করি আপনারা লিখতে পেরেছেন। এখন আমরা বিস্তারিত আলোচনায় যাব। এখন আমরা কিসে যাব? বিস্তারিত আলোচনায়। জি, এখন বলেন মীর মোশাররফকে মীর মোশাররফ বানিয়েছে কোন গ্রন্থটি জানেন? বলবেন, কেউ কমেন্টস করবেন। এই যে মীর মোশাররফ হোসেন, যে মীর মোশাররফ হয়েছে, বা এই যে তার খ্যাতি, এই যে সুনাম, এই যে প্রভাব, এটির পিছনে কোন গ্রন্থটির অবদান সবচেয়ে বেশি? মীর মোশাররফের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? মীর মোশাররফের সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ কোনটি? মীর মোশাররফকে সাহিত্যিক খ্যাতি দিয়েছে কোন গ্রন্থটি? জি, বিষাদ সিন্ধু। কি নাম? বিষাদ সিন্ধু। জি, মীর মোশাররফ হোসেনের সবচেয়ে জনপ্রিয়, সর্বশ্রেষ্ঠ, বহুল পঠিত, বহুল আলোচিত, সমালোচিত, জি নন্দিত সাহিত্যটির নাম হচ্ছে বিষাদ সিন্ধু। জি, এই বিষাদ সিন্ধুর বিষয়বস্তু কি নিশ্চয় জানেন, যে কারবালার বিষাদময় ঘটনা, কারবালার বিষাদময় ঘটনা নিয়ে রচিত বিষাদ সিন্ধু। তবে বিষাদ সিন্ধুর সাল নাই। সাল কেন নাই? বিষাদ সিন্ধু এত বিখ্যাত, কিন্তু সাল কেন নাই বা কেন আসবে না? সাল তো আসার কথা। কিন্তু এর 3টি পর্ব। প্রথম পর্বকে বলা হয় মহরম পর্ব। মহরম পর্ব, তারপরে হলো উদ্ধার পর্ব, তারপরে হলো এজিদ বধ। মহরম পর্ব 1885, উদ্ধার পর্ব 87, এজিদ বধ 1891। মানে বিষাদ সিন্ধু কত সালে, এমন প্রশ্ন দেখবেন হয় না। বিষাদ সিন্ধু কত সালে, এমন গ্রন্থ দেখবেন কি কত সালে, এই প্রশ্নটি হয় না। কেন হয় না? বিষাদ সিন্ধু নির্দিষ্ট কোনো সাল নাই। জি, তাহলে বিষাদ সিন্ধু 3টি পর্ব দীর্ঘদিন ধরে প্রকাশিত হয়েছে। কত সালে স্যার? রাকিব গরু, রাকিব গদ্য, বেদে দেখ কত সালে লিখে দিয়েছি। রাকিব আল হাসান, রাইমুল গাধা। বিষাদ সিন্ধু কত সালের? সাল নাই রে গরু। কেন? একবারে প্রকাশিত হয়নি, 3বারে প্রকাশিত হয়েছে, 3 পর্বে। মহরম পর্ব 1885, উদ্ধার পর্ব 1887, এজিদ বধ পর্ব 1891। ফলে বিষাদ সিন্ধুর সাল না, সালকার? বিষাদ সিন্ধুর প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। তো এখান থেকে একটি প্রশ্ন হয় যে বিষাদ সিন্ধুর কি নায়ক কে? নায়ক, বিষাদ সিন্ধুর নায়ক কে? জি, এজিদ। বিষাদ সিন্ধুর নায়ক আসলে এজিদ। বুঝতে পারলেন? কারণ এই যে 3টি পর্ব, এর মধ্যে ইমাম হাসান বা হোসেন এদের অস্তিত্ব আছে শুধু প্রথম পর্বটাতে। তো নায়ক প্রথম পর্বে মরে শেষ, আর কাহিনী আরো 2 পর্বে চলছে, এইটি তো হয় না। হয় কি? জি, তার মানে এই মহরম পর্বে কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের কাহিনী শেষ, ওদের পর্ব শেষ। তার মানে গোটা বিষাদ সিন্ধু কাব্যের যে নায়ক, যে শেষ পর্যন্ত যাকে ঘিরে আবর্তিত হচ্ছে কাহিনী, সে হচ্ছে এজিদ। বুঝতে পারলেন? যদি এজিদ নেগেটিভ চরিত্র, কিন্তু এজিদ হচ্ছে নায়ক। তো নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেলে এই বিষয়ে আমি দীর্ঘ একটা আলোচনা দিয়েছি, আপনারা সম্ভব হলে দেখবেন যে নায়ক কে, কেন এজিদ নায়ক। তো এজিদ নায়ক কারণ শেষ পর্যন্ত এজিদের কাহিনী। আচ্ছা,
বিষাদ সিন্ধু ছাড়া মীর মশাররফের আরো যে সমস্ত উপন্যাসগুলি রয়েছে তার একটি নাম হচ্ছে উদাসীন পথিকের মনের কথা। উদাসীন পথিকের মনের কথা, এই উপন্যাসটিকে বলা হয় আত্মজৈবনিক উপন্যাস। লিখে নেন, আত্মজীবনী না কিন্তু, কি আত্মজৈবনিক উপন্যাস। একটু হলো আত্মজীবনী, লেখক যখন নিজের কথা নিজের চরিত্র নিয়েই লেখেন, নিজের কথা সরাসরি যখন লেখা হয় সেটা হচ্ছে আত্মজীবনী। কিন্তু যখন নিজের কথাটি একটু আকার ইঙ্গিতে একটু ইনিয়ে বিনিয়ে লেখা হয়, নিজের জীবন নিজের ঘটনা সরাসরি যখন লেখা হবে, সরাসরি। শাকিল আখতার মগি মহাকাব্য যখন পড়িয়েছি তখন কি বিষাদ সিন্ধুর নাম বলেছি? মীর মশাররফ কি মহাকাব্য লিখেছে? গাধি, গাধি, শাকিল আখতার গাধি। বিষাদ সিন্ধু গদ্যে লেখা না পদ্যে লেখা? রে গাধি বল, শাকিল আখতার গাধি বল, বিষাদ সিন্ধু গদ্যে লেখা না পদ্যে লেখা? গদ্যে কি মহাকাব্য হয়? কাব্য মানে বুঝিস? কাব্য হলে কবিতায় লিখতে হয় রে গাধা, এটা তো গদ্য ভাষায় লেখা, তো গদ্য ভাষা কেমনে মহাকাব্য হবে? হ্যাঁ, তবে এই উপন্যাসটির যে আবেগ, যে ইমোশন, যে বিশালত্ব, এই জন্য কেউ কেউ এটি মহাকাব্যপম উপন্যাস। এটি মহাকাব্য না, উপন্যাস। উপন্যাস কিন্তু কি জাতীয়? কেউ কেউ এটাকে মহাকাব্য ধর্মী। কেন? এর যে বিশালত্ব, এর যে গাম্ভীর্য, এর যে ভাষার কাঠিন্য, এই জন্য কেউ কেউ উপন্যাস, এটি মূলত বিষাদ সিন্ধু উপন্যাস, কিন্তু কি জাতীয়? তখন এর উত্তর হবে মহাকাব্য ধর্মী। মহাকাব্য না রে বাবা, মহাকাব্য হলে তো কি কবিতা, মহাকাব্য মানে কি কবিতার ভাষা, তো এটা তো গদ্য লেখা, গদ্যে লিখলে মহাকাব্য হয়? তাহলে এটি গদ্যে লেখা মানে উপন্যাস, কিন্তু উপন্যাসের স্টাইলটা কি অনেকটা গুরুগম্ভীর, ভাবগম্ভীর, আবেগ ঘন, বিশালত্ব অনেক, ফলে এটাকে কেউ উপন্যাস, কিন্তু কি জাতীয় উপন্যাস? মহাকাব্য ধর্মী। ঠিক আছে। আর উদাসীন পথিকের মনের কথা আত্মজীবনী নয়, আত্মজৈবনিক, মানে নিজের জীবনের কিছুটা ছায়া অবলম্বনে, নিজের জীবনের কিছুটা ঘটনা অবলম্বনে, কিন্তু ডাইরেক্ট জীবনী না, আত্মজৈবনিক। আরেকটি আছে কি গাজী মিয়ার বস্তানি। গাজী মিয়ার বস্তানি, এটিও মীর মশাররফের আত্মজৈবনিক রচনা। কেউ কেউ বললেন আত্মজৈবনিক রচনা, তবে এটি মূলত কি ব্যঙ্গাত্মক। ব্যঙ্গধর্মী রচনা, ব্যঙ্গাত্মক রচনা, ব্যঙ্গধর্মী রচনা, ব্যঙ্গধর্মী উপন্যাস। জি, হাস্যরসাত্মক। আর এই গাজী মিয়া মীর মশাররফের ছদ্মনাম। মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কি? গাজী মিয়া। মীর মশাররফ হোসেনের ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া। মানে মনে করা হলো যে গাজী মিয়ার বস্তানিতে মীর মশাররফ যা যা লিখেছেন সেগুলো তারই কি জীবনের কিছু আলোকপাত। তার মানে উদাসীন পথিকের মনের কথা, এটি তার বিশুদ্ধ আত্মজৈবনিক উপন্যাস। গাজী মিয়ার বস্তানিও আত্মজৈবনিক, কিন্তু এটিকে মূলত বলা হয় কি ব্যঙ্গাত্মক, ব্যঙ্গাত্মক বা হাস্যরসাত্মক রচনা, ব্যঙ্গধর্মী রচনা। জি, আচ্ছা। এর বাইরে মীর মশাররফ হোসেনের আরো একটি উপন্যাস আছে, প্রবন্ধ উপন্যাস ইসলামের জয়। সরি, আগে অন্য দুটো লিখে নেন। একটি লেখেন, আর ইসলামের জয় লিখেন না, লেখেন রাজিয়া খাতুন, আর একটি হলো তহমিনা। দুটি অপ্রধান উপন্যাস।
মীর মশাররফ হোসেনের দুটি কম জনপ্রিয় বা কম গুরুত্বপূর্ণ দুটি উপন্যাস, রাজিয়া খাতুন এবং তহমিনা। তাহলে তহমিনা কার লেখা, রাজিয়া খাতুন কার লেখা? কম গুরুত্বপূর্ণ হলেও মনে রাখতে হয়। কেন মনে রাখতে হয় জানেন? সাল মাল না হোক, কিন্তু নামগুলি বড় বড় লেখকের প্রত্যেকটা গ্রন্থের নাম, অবশ্যই নাম মনে রাখতে হবে। কেন? প্রশ্ন হবে কোনটি মীর মশাররফ হোসেন রচিত নয়, কোনটি মীর মশাররফ হোসেন জি রচিত নয়। তো তখন যদি এই অপ্রধান গ্রন্থগুলির নাম না জানেন, তাহলে এগুলো কিন্তু উত্তরের সাথে আপনাকে কনফিউজ করবে, তাই না? কাজে যারা বিখ্যাত লেখক বলছে, বড় বড় লেখক, তাদের অগামগা জগা সকল গ্রন্থের নামই আপনাকে মনে রাখতে হবে। কারণ এই বড় লেখক থেকে প্রশ্ন হবে কোনটি মীর মশাররফের লেখা, কোনটি লেখা নয়, কোনটি রবীন্দ্রনাথের রচনা, কোনটি নয়, কোনটি নজরুলের রচিত, কোনটি রচিত নয়। তো রচিত নয় এই প্রশ্নের উত্তর দিতে হলে অবশ্যই আপনাকে কোনগুলি রচিত, প্রত্যেকটি রচিতের নাম কিন্তু মনে রাখতে হবে। জি, কাজে রাজিয়া এবং তাহমিনা মীর মশাররফ হোসেনের দুটি উপন্যাস, এগুলো কম গুরুত্বপূর্ণ উপন্যাস, কিন্তু নামটা মনে রাখবেন। আর মীর মশাররফ হোসেনের একটি কি উপন্যাস, আরো একটি উপন্যাস আছে যার নাম হচ্ছে প্রবন্ধ উপন্যাস। জি, কি উপন্যাস? প্রবন্ধ উপন্যাস। প্রবন্ধ উপন্যাস। কি নাম তার? ইসলামের জয়। ইসলামের না, কিন্তু কি ইসলামের জয়। প্রবন্ধ উপন্যাস মানে প্রবন্ধের আকারে রচিত উপন্যাস। ইসলামের জয় কার লেখা? মীর মশাররফ। কি জাতীয় রচনা? উপন্যাস। কি জাতীয় উপন্যাস? কি জাতীয় উপন্যাস? তার উত্তর দিতে হবে প্রবন্ধ উপন্যাস। বাংলা সাহিত্যে প্রবন্ধ উপন্যাস কোনটি? প্রবন্ধ উপন্যাস মানে কি? প্রবন্ধের মতো করে লেখা, প্রবন্ধের মতো বা প্রবন্ধের স্টাইলে লেখা উপন্যাসকে বলা হয় প্রবন্ধ উপন্যাস। ইসলামের জয়। তাহলে এই হচ্ছে মীর মশাররফ হোসেনের কি উপন্যাসের তালিকা। জি ইনশাআল্লাহ। এরপর আমরা নাটকের তালিকায় যাচ্ছি। মীর মশাররফ হোসেনের নাটক। মীর মশাররফ হোসেনের নাটক, আমরা প্রথম নাটকের কথা বলেছি, মনে হচ্ছে তো? প্রথম নাটক বসন্ত কুমারী। প্রথম নাটক বসন্ত কুমারী। কিন্তু মীর মশাররফের শ্রেষ্ঠ নাটক যদি বলে, শ্রেষ্ঠ বা জনপ্রিয় নাটক, তাহলে বলবেন জমিদার দর্পণ। মীর মশাররফ হোসেনের প্রথম নাটক বসন্ত কুমারী, আর শ্রেষ্ঠ নাটক কি? জমিদার দর্পণ। আর আরেকটা তথ্য মনে রাখেন, প্রথম যে বসন্ত কুমারী নাটক, কেউ কেউ মনে করেন কোনো কোনো সমালোচক যে মীর মশাররফ ওই নাটকটি আরেকজন লেখকের একটি নাটক অবলম্বনে লিখেছিলেন। কোন নাটক অবলম্বনে? কৃষ্ণকুমারী। এটা অনেকে আবার অস্বীকারও করেছেন, তবে কেউ কেউ এটা মনে করলেন যে মীর মশাররফ তার বসন্ত কুমারী নাটকটি কার নাটকের অনুকরণে বা কোন নাটকের অনুকরণে লিখেছেন, তার উত্তর দিবেন মাইকেলের কৃষ্ণকুমারী। মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকের অনুকরণে মীর মশাররফ হোসেন তার প্রথম নাটক বসন্ত কুমারী লিখেছিলেন বলে কেউ কেউ মনে করেন আর কি। জি, তো যদি প্রশ্ন এমন হয় যে মীর মশাররফের বসন্ত কুমারী কোন নাটকের অনুকরণে লেখা, তাহলে বলবেন কৃষ্ণকুমারী নাটক। কার নাটকের অনুকরণ? মাইকেল মধুসূদন দত্তের। তবে মীর মশাররফের শ্রেষ্ঠ নাটক বা সবচেয়ে জনপ্রিয় নাটক নাম হচ্ছে জমিদার দর্পণ। এটি 1873 সালে জমিদার দর্পণ। এই নাটকের চরিত্রগুলো একটু মনে রাখবেন। নায়কের নাম ছিল আবু মোল্লা। নায়কের নাম কি? আবু মোল্লা। নায়িকাকে না আলেয়া ভাট না নুরুন নেহার। জি, নুরুন নেহার। ভিলেন চরিত্র ছিল কে কে? হায়ওয়ান আলী, সিরাজ আলী আর মিরাজ আলী। সিরাজ আলী আর মিরাজ আলী। তো জমিদার দর্পণ মীর মশাররফের সবচেয়ে শ্রেষ্ঠ বা জনপ্রিয় নাটক। এই নাটকের নায়ক আবু মোল্লা, নায়িকা নুরুন নেহার, আর ভিলেন চরিত্র সিরাজ আলী, মিরাজ আলী। বিষয়বস্তু কি? জমিদারদের নির্যাতন, সাধারণ কৃষকদের উপর কি জমিদারদের অত্যাচার বা নির্যাতন।
জমিদার দর্পণ নাটকটি কোন নাটকের অনুকরণে লেখা? কোন নাটকের অনুকরণে? তাহলে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। মনে থাকবে? মীর মোশাররফের প্রথম নাটক বসন্ত কুমারী মাইকেলের কৃষ্ণকুমারীর অনুকরণে লেখা, আর জমিদার দর্পণ নাটকটি কার অনুকরণে লেখা? দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। জমিদার দর্পণ কোন নাটকের অনুকরণে? দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের অনুকরণে। জি, নীল দর্পণে হচ্ছে নীল চাষীদের অত্যাচার, নীলকরদের অত্যাচার, নীলকরদের। আর জমিদার দর্পণে কি? জমিদারদের অত্যাচার। এর বাইরে মীর মোশাররফের আরো দুটি নাটক, বেহুলা গীতাভিনয় আর একটা হলো টালা অভিনয়। বেহুলা গীতাভিনয় এবং টালা অভিনয়। আমরা যে বেহুলা লক্ষিন্দরের কথা বলেছিলাম মনসামঙ্গল কাব্যে, সেই বেহুলা লক্ষিন্দরের সেই কাহিনী নিয়ে কি এই বেহুলা গীতাভিনয়। এবং এই দুটি মূলত আসলে ঠিক নাটক নয়, যাত্রা। জি, মনে থাকবে? এই যে দুটি আমরা নাটকের তালিকায় যদিও বলছি, কিন্তু এই দুটি মূলত কি নাটক নয়। এই দুটি আমরা নাটক বলছি, কিন্তু এই দুটি মূলত যাত্রাপালা। জি, বেহুলা গীতাভিনয় এবং টালা অভিনয়। নামগুলো মনে রাখবেন যে কোনটি মীর মোশাররফের নাটক বা কোনটি মীর মোশাররফের রচিত নাটক নয়, তেমন প্রশ্ন হলে নাটকের নামগুলি মনে রাখবেন। এরপরে আমরা প্রহসনে যাচ্ছি। মীর মোশাররফ হোসেনের কি? মীর মোশাররফ হোসেনের প্রহসন। আমরা প্রথম প্রহসন বলেছিলাম এর উপায় কি। এরপরে আছে হচ্ছে ভাই ভাই এই তো চাই, তারপর আছে হলো ফাঁস কাগজ, তারপরে আছে হলো একই, তারপরে আছে বাঁধা খাতা। প্রথমটা কিন্তু আবার বাদ দিয়ে না, প্রথমটা প্রথমে বলেছি এর উপায় কি। প্রথম প্রশ্ন এর উপায় কি, তারপর ভাই ভাই এই তো চাই, ফাঁস কাগজ, একই এবং বাঁধা খাতা। এগুলো হচ্ছে মীর মোশাররফ হোসেন রচিত কি প্রহসন। মীর মোশাররফ হোসেন রচিত প্রহসন। প্রবন্ধ আমরা লিখেছিলাম, মনে আছে? গোজীবন। প্রথম প্রবন্ধকে ছিল গোজীবন, এবং এই প্রবন্ধটার জন্য মীর মোশাররফের নামে মামলা হয়েছিল। যদিও জেল খাটতে হয়নি বা সাজা হয়নি, কিন্তু কোন গ্রন্থের জন্য মীর মোশাররফের নামে মামলা হয়েছিল? এই গোজীবন, এই প্রবন্ধ রচনার জন্য মীর মোশাররফ হোসেনের নামে মামলা হয়েছিল। জি, কারণ এই প্রবন্ধটাতে তিনি ওই যে নীলকরদের যে অত্যাচার, তারপর ইংরেজদের যে নির্যাতন, তারপর সামাজিক নানা অন্যায় অবিচার কুপ্রথা, এই সমস্ত জিনিসগুলো তুলে ধরেছিলেন। ঠিক আছে? মীর মোশাররফ হোসেন তার গোজীবন এই প্রবন্ধটাতে কি করেছিলেন? তৎকালীন ইংরেজদের নানা অত্যাচার, নির্যাতন, নিগ্রহ, ঠিক আছে, নীলকরদের নিষ্ঠুরতা, অন্যান্য আরো সমস্ত, তাই না, ইংরেজরা যে কিভাবে নির্যাতন করছে সে সমস্ত বিষয়গুলি কি করেছিলেন? তুলে ধরেছিলেন। ফলে এটা নিয়ে ইংরেজরা তার বিরুদ্ধে মামলা করেছিল। যদিও সেই মামলায় তেমন কোনো তার বিরুদ্ধে রায় হয়নি, কিন্তু মামলা করেছিলেন আর কি। জি,
টালা অভিনয় প্রহসন লেখা মণিশঙ্কর, যে আপনার কোন বই আমি জানি। মণিশঙ্কর নয়ন, আমাদের বইতে টালা অভিনয় প্রহসন লেখা। জি, আপনার কি বই, নামটা আমি বলছি না, যে খুব বিখ্যাত একটি বই বাজারের, জি টালা অভিনয় প্রহসন লেখা আছে। জি আমি জানি। আচ্ছা, এই গজীবন ছাড়াও মীর মোশাররফ হোসেনের আরো দু একটি প্রবন্ধ ছিল। তার গুলোর মধ্যে হচ্ছে মুসলমানের বাংলা শিক্ষা, মুসলমানের বাংলা শিক্ষা, মুসলমানের বাংলা শিক্ষা। তারপরে হলো মৌলুদ শরীফ, তারপরে ছিল ঈদের খুতবা। মুসলমানের বাংলা শিক্ষা, মৌলুদ শরীফ, ঈদের খুতবা, উপদেশ। এগুলি মীর মোশাররফ হোসেনের আরো কিছু প্রবন্ধ গ্রন্থ। প্রথম বা শ্রেষ্ঠ প্রবন্ধ হচ্ছে তাই না, গজীবন। আর আরো কিছু প্রবন্ধ তার ছিল, সেগুলো হচ্ছে মুসলমানের বাংলা শিক্ষা, মৌলুদ শরীফ, ঈদের খুতবা এবং কি উপদেশ। একটি গানের বই ছিল সঙ্গীত লহরী, মীর মোশাররফ হোসেন রচিত গানের বই। মীর মোশাররফ হোসেন রচিত কি গানের বই, সেই গানের বইয়ের নাম হচ্ছে সঙ্গীত লহরী। মীর মোশাররফ হোসেন রচিত সঙ্গীত গ্রন্থ তথা গানের বইটির নাম কি সঙ্গীত লহরী। জি, মাথায় রাখবেন। এবার আমরা আসবো মীর মোশাররফ হোসেন রচিত কাব্য। মীর মোশাররফ হোসেন আসলে কবি হিসাবে জনপ্রিয়তা পাননি, স্বীকৃতিও পাননি। কবি মীর মোশাররফ আমরা কেউই বলি না, ঔপন্যাসিক বা নাট্যকার। তবে তার বেশ কিছু কাব্যগ্রন্থ ছিল। তার প্রথম কাব্যের নাম আমি শুরুতে বলেছি কি গোরাই ব্রিজ বা গৌরী সেতু, গোরাই ব্রিজ বা গৌরী সেতু। অন্যান্য কাব্য হলো পঞ্চনারী পদ্য, বাজিমাত, মুসলিম বীরত্ব, বিবি খুদেজার বিবাহ, বিবি খুদেজার বিবাহ, হযরত উমরের ধর্মজীবন লাভ, হযরত আমির হামজার ধর্মজীবন লাভ, হযরত বেলালের জীবনী। একটু কষ্ট করে লিখে নিতে পারেন, বা যদি আপনাদের বই পুস্তকে থাকে, তাহলে মণিশঙ্করের মতো যদি ৩-৪টা বই নিয়ে বসেন পড়তে, তাহলে তার লেখা লাগবে না, খালি মিলিয়ে নিন আর কি। আর ভুলভাল তথ্যগুলো একটু বাদ দিন। জি, তাহলে প্রথম কাব্য আমরা বলেছি গোরাই ব্রিজ বা গৌরী সেতু, পঞ্চনারী পদ্য, বাজিমাত, মুসলিম বীরত্ব, বিবি খুদেজার বিবাহ, হযরত ওমরের ধর্মজীবন লাভ, হযরত আমির হামজার ধর্মজীবন লাভ, হযরত বেলালের জীবনী। আরো আছে প্রেম পারিজাত, প্রেম পারিজাত, প্রেম পারিজাত। জি, প্রেম পারিজাত, মদিনার গৌরব। এই হচ্ছে মীর মোশাররফ হোসেন রচিত কাব্যগ্রন্থ। মীর মোশাররফ হোসেন রচিত কাব্যগ্রন্থের তালিকা। আবার বলছি যে কবি হিসাবে তিনি অনেক বড় নন, বা খুব কবি হিসাবে তার পরিচয়ও নাই, কিন্তু তবুও তিনি কাব্যগ্রন্থ কিছু লিখেছিলেন এবং এগুলোর বেশিরভাগই ইসলামী
মাইন্ডের, ইসলামী বা মুসলমান ধর্ম সংক্রান্ত বেশিরভাগই। জি তাহলে আশা করছি আপনারা মীর মোশাররফ হোসেন সম্পর্কে জানতে পারলেন। তো মীর মোশাররফ হোসেনের মৃত্যু নিয়ে একটু বিভ্রান্তি আছে। 1911 সালের 19 ডিসেম্বর কোনো বইয়ে দেওয়া আছে, কোনো বইয়ে দেওয়া আছে 1912 সালের। তবে এই তারিখটাই একটু বেশি যৌক্তিক আর কি, এটাই নেবেন। কোনো কোনো বই 1912 সালে 19 ডিসেম্বর আছে, তবে আপনার 1911 সালের 19 ডিসেম্বর এই মতটি গ্রহণ করবেন। জি না, কাহিনীতে আজকাল যাব না বক্তিয়ার খলজি, কাহিনীতে যাওয়ার মতো কাহিনী তেমন নাই। আর এই কাহিনীতে গেলে তো পড়া শেষ হবে না। এখানে যেমন ধরেন আমাদের একটি কাহিনী বলা যেত, সেটা হচ্ছে বিষাদ সিন্ধু, কিন্তু এই কাহিনী আপনাদের জানা। এখানে নতুন করে বলার মতো কোনো কাহিনী না। যদি মীর মোশাররফ অনেক অনেক বিশাল করে তার যে সাহিত্যিক ভাব, ভাষা, জি আবেগ মিশিয়ে লিখেছেন, কিন্তু ওটার কাহিনী, বিষাদ সিন্ধুর কাহিনী সবারই জানা, তাই না? এজিদের কুচক্রে বা ষড়যন্ত্রে কি ইমাম হাসান হোসেনের মৃত্যু ঘটে এবং সে মৃত্যুর প্রতিশোধ নেওয়া হয় এবং শেষ পর্যন্ত কে এজিদকে হত্যা করা হয়। এই কাহিনী, এটা কাহিনী আপনারা খুব কমন কাহিনী। যে মানে কাহিনীটা খুব কমন, কিন্তু মীর মোশাররফের যে লেখনী এটি অসাধারণ। জি না, আমি একটু বলতে পারবো না যে ভাই, একটু তো বললাম, এই যে একটু, জি একটু হচ্ছে, এই যে একটু তো বললাম। জি রূপোজ মোহ, এজিদের রূপোজ মোহ, এজিদের ক্ষমতা লিপ্সা। এই এজিদ তার রূপোজ মোহ এবং ক্ষমতা লিপ্সার জন্য কি ইমাম হাসান এবং হোসেনকে কি করে, তার নিষ্ঠুরতার বলি করে এবং তাদেরকে হত্যা করে, ষড়যন্ত্র করে, নিজ হাতে না, ষড়যন্ত্র করে, কৌশল করে হত্যা করে এবং মুসলমানদের শাসন ক্ষমতা দখল করে। ঠিক আছে, এবং সেখানে সহায়তা করে কে, ইমাম হোসেনের স্ত্রী। জি আপনারা জানেন সেই কাহিনীগুলি। তো এবং এক সময়, এবং আমি বলেছি যে তিনটি যে পর্ব, তার প্রথম পর্বেই কিন্তু ইমাম হাসান হোসেনের প্রথম পর্বেই কি তারা শহীদ হন, এবং পরবর্তী দুটি পর্বে এজিদের ক্ষমতা লিপ্সা, ক্ষমতা বিলাস, এবং সে পরবর্তীতে কি এজিদের ক্ষমতার দম্ভকে কি করা হয়, মানে তার বিরুদ্ধে ইমাম হোসেনের অনুসারী, এই অনুসারীরা তাদের কি করে, ইমাম হোসেনের এই মৃত্যুর প্রতিশোধ নেয় এবং শেষ পর্বে গিয়ে এজিদকে হত্যা করে। তো কাহিনী বলা শুরু করলে আমার 2-3টা ক্লাস লাগবে। জি আমি জানি যে আমার মুখে গল্প শুনতে ভালো লাগে, তাহলে আলাদা করে গল্প কোর্স। জি ভাই, জি সালমান, আমি জানি যে আমার মুখে গল্প শুনতে ভালো লাগে, কিন্তু আমি যদি গল্প শুরু করি এই বিষাদ সিন্ধুর গল্প, তাহলে আমার 2-3 রাত লেগে যাবে। যে মানে 1-2 মিনিটে 5 মিনিট হবে না। কাহিনী শুরু করলে এই কাহিনীর ভিতরে এমনভাবে ঢুকে যাব যে আমার অন্তত পুরো রাত পার হয়ে যাবে। তো তাহলে একটা কাজ করতে হবে, আলাদা করে বাংলা সাহিত্যের কাহিনী কোর্স, জি এই কোর্সের অফার দিয়ে রাখলাম আর কি, না হলে কোর্স। জি সংক্ষেপ কাহিনীতে এটুকুই যে বললাম যে এজিদের রূপোজ মোহ এবং ক্ষমতা লিপ্সা, তার ফলে ইমাম হাসান হোসেনকে হত্যা করে এবং একসময় ইমাম হাসান হোসেনের অনুসারীরা এজিদকে কি করে বধ করে, এর মধ্যে দিয়ে কাহিনী শেষ। জি আচ্ছা, আমরা চলে যাব এখন বঙ্কিম লেখেন, বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়। জন্ম কত সালে? 1838 সালের 26 জুন। 1838 সালের 26 জুন 24 পরগনা জেলার নৈহাটি থানার
কাঁঠালপাড়া গ্রাম। জি, তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি করলেন? 1838 সালের 26 জুন, 1838 সালের 26 জুন 24 পরগনা জেলার নৈহাটি থানার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম যাদব চন্দ্র চট্টোপাধ্যায়। পিতার নাম কি? যাদব চন্দ্র চট্টোপাধ্যায়। মাতার নাম সুনীতি দেবী। জি, পিতার নাম যাদব চন্দ্র চট্টোপাধ্যায় এবং মাতার নাম সুনীতি দেবী। তিনিও জীবনে 2 উইকেট মেরে দিয়েছেন। জি, 2 উইকেট। প্রথম উইকেটের নাম হলো মনমোহিনী দেবী। জি, বঙ্কিমের বয়স যখন 11 বছর, তখন 5 বছর বয়সে মোহিনী দেবীর সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জি, বাল্য বিবাহ যাকে বলে। বঙ্কিমচন্দ্রের বয়স যখন 11 বছর বয়সে বঙ্কিম বিয়ে করেছিলেন 5 বছর বয়সী বালিকা। 5 বছর বয়সে, ভাবছেন, 5 বছর বয়সে বধূ সেজে বঙ্কিমের বধূ হয়েছে মনমোহিনী দেবী। জি, দ্বিতীয় স্ত্রীর নাম রাজলক্ষ্মী দেবী। বঙ্কিমচন্দ্রের প্রথম স্ত্রী মনমোহিনী দেবী এবং দ্বিতীয় স্ত্রী হচ্ছে রাজলক্ষ্মী দেবী। বঙ্কিমচন্দ্রের বিশেষত্ব কি? বিশেষত্ব লিখে নেন। বিশেষত্ব। জি, বিশেষত্ব হলো যে সাহিত্য সম্রাট, উপন্যাসের জনক। সাহিত্য সম্রাট, উপন্যাসের জনক। বাংলার স্কট। জি, রোমান্টিক বা রোমান্স উপন্যাসের জনক। জি, তাহলে এই লেখক কেন গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যে? তাহলে এই লেখক এই জন্য গুরুত্বপূর্ণ যে তিনি হচ্ছেন বাংলার সাহিত্য সম্রাট, তিনি হচ্ছেন উপন্যাসের জনক, তিনি হচ্ছেন বাংলার স্কট, তিনি হচ্ছেন রোমান্টিক বা রোমান্স ধর্মী উপন্যাসের জনক। রোমান্টিক বা রোমান্স ধর্মী উপন্যাসের জনক। তো সাহিত্য সম্রাট কেন? বুঝতে পারলেন যে সাহিত্য তার হাত ধরে আধুনিক যুগে, জি, তার হাত ধরেই বাংলা যে গদ্য বিষয় উপন্যাস যে সাহিত্য, এই উপন্যাস সাহিত্যের ব্যাপক বিকাশ এবং সমৃদ্ধি। বঙ্কিমের হাত ধরেই বাংলা উপন্যাসের কি বিকাশ এবং সমৃদ্ধি ঘটেছিল। তিনি সাহিত্য সম্রাট, উপন্যাসের জনক। তাহলে বাংলা সাহিত্যের প্রথম প্রকৃত বা সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। জি, বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক, বাংলা সাহিত্যের প্রথম প্রকৃত এবং সার্থক উপন্যাসের নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী। নিশ্চয় জানা আছে 1865 সালে। এটা আমরা উপন্যাসের ইতিহাস যখন বলি তখন বলেছিলাম বাংলা সাহিত্যের প্রথম সার্থক, প্রথম না কিন্তু শুধু প্রথম সার্থক বা প্রকৃত উপন্যাসের নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী, 1865 সালে।
আর বঙ্কিমকে বলে বাংলার স্কট। বাংলার স্কট কেন বলা হয়? ইংরেজ ঔপন্যাসিক স্যার ওয়াল্টার স্কট, ইংরেজ ঔপন্যাসিক স্যার ওয়াল্টার স্কট যেমন হিস্টোরিক্যাল মানে উপন্যাস লিখতেন আর কি, উপন্যাসের ইংরেজি কি নোভেল, যে হিস্টোরিক্যাল নোভেল, ঠিক তেমনি বাংলা সাহিত্যে এরকম ঐতিহাসিক উপন্যাস প্রচুর পরিমাণে লিখেছেন বঙ্কিম। ইংরেজ ঔপন্যাসিক স্যার ওয়াল্টার স্কট যেমন ইতিহাস আশ্রিত রোমান্স বা রোমান্টিক উপন্যাস লিখেছিলেন ইংরেজি সাহিত্যে, ঠিক তেমনি বাংলা সাহিত্যে ইতিহাস আশ্রিত রোমান্টিক বা রোমান্স উপন্যাস লিখেছিলেন প্রচুর পরিমাণে বঙ্কিম। এই জন্য ইংরেজ ওয়াল্টার স্কটের নাম অনুসারে তাকে বলা হয় বাংলার স্কট। আর বঙ্কিম বাংলা রোমান্টিক বা রোমান্স উপন্যাসেরও জনক। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক বা রোমান্স উপন্যাসের নাম কি? কপালকুণ্ডলা। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক কিংবা রোমান্স ধর্মী উপন্যাসের নাম কি? উপন্যাসের নাম হচ্ছে কপালকুণ্ডলা। কত সালে? 1866 সালে। জি, 1866। এবার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে চাই আর কি। এবং একটি তথ্য একটু মাঝখানে বলে রাখি যে বঙ্কিমচন্দ্র হচ্ছে প্রথম বাঙালি যিনি বিএ পাশ করেছেন। জি, কলকাতা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়, জি, সেই সময় প্রথম ব্যাচের প্রথম বিএ যে ক্লাসের ছাত্র ছিলেন বঙ্কিম। এবং বঙ্কিম প্রথম বাঙালি, বঙ্কিমচন্দ্র প্রথম বাঙালি যিনি বিএ পাশ করেছিলেন। প্রথম বছর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 3 জন বিএ পাশ করেছিলেন, তাদের একজন বঙ্কিম। জি, 1958 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছিলেন। জি, বঙ্কিম কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন? কলকাতা বিশ্ববিদ্যালয়। এবং প্রথম বাঙালি যিনি বিএ পাশ। বিএ পাশ মানে আজকার দিনের বিএ না, বুঝতে পারলেন? জি, ওই যুগে বিএ পাশ মানে মানুষ দেখতে আসতো, বুঝলেন নাই? এসএসসি ইন্টার পাশ করলে, ম্যাট্রিক পাশ করেছে, যে আইএ পাশ করেছে, মানুষ কি করতো? দেখতে আসতো, দেখতে আসতো যে অমুকের বেটা, ওই গ্রামে অমুক লোকের বেটা কি করেছে? ম্যাট্রিক পাশ করেছে, ইন্টার পাশ করেছে। বিএ পাশ তো একেবারে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। জি, তো যাই হোক, এবং তিনি বিএ পাশ করার পরে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট এই পদে চাকরি করতেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট। তাহলে বঙ্কিমের কর্মজীবন কি ছিল? কর্মজীবনে কি করতেন তিনি? ডেপুটি ম্যাজিস্ট্রেট। ডেপুটি ম্যাজিস্ট্রেট। এবং আপনাদের বলে রাখে যে বঙ্কিমের সে অনেক কম যোগ্যতার মানুষ ম্যাজিস্ট্রেট হয়েছিল, কিন্তু বঙ্কিম ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। কারণ মনে রাখবেন যে ওই সময় ইংরেজরা কে বাঙালি কাউকে সরাসরি ম্যাজিস্ট্রেট করতেন না। ম্যাজিস্ট্রেট মানে তো প্রশাসনের অংশ, বুঝতে পারলেন? জি, তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি করলেন? তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করেছিলেন এবং ডেপুটি ম্যাজিস্ট্রেটে ছিলেন, তিনি আর পদোন্নতি পাননি। আচ্ছা, 1958 না, সরি 1858, দুঃখিত শিক্ষার্থী বন্ধুরা, 1900 না, 1900-তে তো তিনি বেঁচেই ছিলেন না। 1958-তে তো বঙ্কিম বেঁচেই ছিলেন না ভাই। জি, 1958-তে তো বঙ্কিম বাঁচেননি, মরেই গেছেন। জি, 1894 সালে মরেই গেছেন। দুঃখিত, 1858, হ্যাঁ ধন্যবাদ, 1858 সাল। জি, বয়স হয়ে গেছে, বোঝেন না, মাঝে মাঝে একটু ভুল হয়ে যায়, যে একটু মাঝে মাঝে ধরাই দিবেন। জি, বঙ্কিমচন্দ্র কিন্তু মাইকেল মধুসূদন দত্তের মতোই শুরু করেছিলেন ইংরেজি উপন্যাস দিয়ে। বঙ্কিমচন্দ্র পূর্বসূরি মাইকেল মধুসূদন দত্তের মতোই তার লেখক জীবন শুরু করেছিলেন কি দিয়ে? ইংরেজি উপন্যাস দিয়ে। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি? রাজমোহনস ওয়াইফ।
রাজমোহনের বউ, রাজমোহনের বউ। জি, বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসটির নাম হচ্ছে রাজমোহনস ওয়াইফ। তবে এটি গ্রন্থাকারে মানে পুস্তক আকারে প্রকাশিত হয়নি। এটি 1864 সালে তৎকালীন ইংরেজদের প্রকাশিত একটি পত্রিকা ইন্ডিয়ান ফিল্ড, এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল ধারাবাহিকভাবে। যে বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম উপন্যাসটির নাম হচ্ছে রাজমোহনস ওয়াইফ। সেটি 1864 সালে ইন্ডিয়ান ফিল্ড নামক একটি পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। এটি আর গ্রন্থাকারে যে বুঝতে পেরেছিলেন বঙ্কিম মাইকেলের মতো বেশি দূর বোকামি করার আগেই বুঝে ফেলেছিলেন যে এটি খাবে না পাবলিক, কাজেই তিনি এটি পত্রিকায় প্রকাশ করেই ক্ষান্ত ছিলেন, পরবর্তীতে বই আকারে প্রকাশ করেননি। কাজে মাইকেল বঙ্কিমের প্রথম উপন্যাস রাজমোহনস ওয়াইফ। তবে এটি যদি না থাকে দুর্গেশ নন্দিনী উত্তর দিবেন। প্রথম রচিত উপন্যাস রাজমোহনস ওয়াইফ, কিন্তু যেহেতু বই আকারে প্রকাশিত হয়নি কাজে এটিকে আমরা ধরি না। বঙ্কিমের প্রথম উপন্যাস বলতে দুর্গেশ নন্দিনীকে আমরা বুঝি, বঙ্কিমের প্রথম উপন্যাস বলতে আমরা কি দুর্গেশ নন্দিনীকে বুঝি। কিন্তু জেনে রাখবেন যে বঙ্কিম রচিত প্রথম উপন্যাসের নাম কি রাজমোহনস ওয়াইফ। জি, আচ্ছা। আর বঙ্কিম রচিত প্রথম বাংলা উপন্যাস কি দুর্গেশ নন্দিনী, দুর্গেশ নন্দিনী। জি, ইতিহাস আশ্রিত উপন্যাস, পুরোপুরি ইতিহাস না, পুরোপুরি ইতিহাস না, তবে ইতিহাস আশ্রিত। জি, বঙ্কিমের শ্রেষ্ঠ ইতিহাস ঐতিহাসিক উপন্যাস হচ্ছে রাজসিংহ। বঙ্কিমের বেশিরভাগ উপন্যাসের সাথে ইতিহাস মিশ্রিত আছে। বঙ্কিমচন্দ্রের বেশিরভাগ উপন্যাসের সাথে ইতিহাস মিশ্রিত হয়ে আছে, তবে শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস কি রাজসিংহ। দুর্গেশ নন্দিনী ঐতিহাসিক উপন্যাস, তবে পুরোপুরি ঐতিহাসিক না, ইতিহাস আশ্রিত। দুর্গেশ নন্দিনী ইতিহাস আশ্রিত উপন্যাস, ইতিহাস আশ্রিত। জি, আর তার শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস হচ্ছে রাজসিংহ, পুরোপুরি ঐতিহাসিক উপন্যাস। এছাড়া তার আনন্দমঠ, তাই না, আনন্দমঠ, তারপরে দেবী চৌধুরানী, তারপরে হচ্ছে সীতারাম, এইগুলো ইতিহাসের মানে ইতিহাসের কাহিনীটা আছে অল্প অল্প, কিন্তু পুরোপুরি ইতিহাস না। ইতিহাসকে বিকৃত করেছেন ইচ্ছা মতো। ইতিহাসের একটি কঙ্কাল তিনি নিয়েছেন, কিন্তু ইতিহাসের কঙ্কালের উপর নিজের মতো করে কি যে মাংস লাগিয়েছে নিজের মতো করে, ফলে ইতিহাস ইতিহাস না থেকে ইতিহাস আশ্রিত উপন্যাস হয়ে গেছে। তবে বঙ্কিমের যে কয়েকটি উপন্যাস আপনাদের জন্য পড়তে হবে, আপনাদের জন্য যে কয়েকটি উপন্যাস বঙ্কিমের পড়তে হবে আপনাদের, যে পরীক্ষার জন্য, পরীক্ষায় বিভিন্ন উক্তি, চরিত্র ইত্যাদি ইত্যাদি লাগবে, তার একটি হচ্ছে কপাল কুণ্ডলা, কপাল কুণ্ডলা। জি, একটি হলো বিষবৃক্ষ, একটা হচ্ছে কৃষ্ণকান্তের উইল। এর মধ্যে কপাল কুণ্ডলা তো বলেছি রোমান্টিক বা রোমান্স উপন্যাস, কপাল কুণ্ডলা রোমান্টিক বা রোমান্স উপন্যাস। আর এই যে বিষবৃক্ষ বা কৃষ্ণকান্তের উইল, এগুলোকে বলা হয় কি সামাজিক উপন্যাস। বঙ্কিম মূলত ইতিহাস আশ্রিত উপন্যাসের রচয়িতা, কিন্তু বঙ্কিমের সামাজিক উপন্যাস দুটি, বিষবৃক্ষ এবং কৃষ্ণকান্তের উইল সামাজিক উপন্যাস। বিষবৃক্ষ এবং কৃষ্ণকান্তের উইল কি জাতীয় উপন্যাস? সামাজিক উপন্যাস। জি, সামাজিক।
লিখেছেন? জি। তো এখন এই 3টি উপন্যাস থেকে দেখবেন কি, এই 3টি উপন্যাস থেকে পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন, উক্তি, পংক্তি ইত্যাদি ইত্যাদি আসবে। তো এখন এইগুলি ওই যে বললাম যে কাহিনী ভাই পড়াইতে গেলে তো মহাবিপদ। এই কাহিনী একবার কাহিনীর মধ্যে ঢুকলে এই রাত কি ক্লাস শেষ। গতদিন দেখলেন না একবার ওই কি ইয়ের কাহিনী, মাইকেলের ক্লাস শেষ করলাম একদিন, তাহলে একদিন মাইকেলের ক্লাস নিলাম আর একদিন খালি মেঘনাদ বধ কাব্য পড়ালাম। তাহলে একদিন বঙ্কিমের তথ্য পড়াবো আর একদিন কি কাহিনী পড়াবো, তাইলে মুশকিল। তো তার মধ্যে একটু বলি, বিষবৃক্ষ কৃষ্ণকান্তের উইলের বিষয় কি, যে এইবার একটা প্রশ্ন হয়েছিল দেখবেন 41 বিশেষ 41ই তো, হ্যাঁ, বিধবাদের কাহিনী নিয়ে রচিত উপন্যাস, বিধবাদের প্রেম নিয়ে রচিত উপন্যাস, মনে আছে? রঘুনাথের চোখের বালি, একই কাহিনী, সেম টু সেম, সেম সেম। 41 বিশেষের প্রিলিমিনারির প্রশ্ন একটু দেখবেন কি, 41 বিশেষের প্রিলিমিনারির প্রশ্নে একটা প্রশ্ন, বিধবাদের প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? উত্তর দিয়েছিলাম আমরা চোখের বালি, বিধবাদের প্রেম নিয়ে। ঠিক একই রকম কাহিনী বিষবৃক্ষ এবং কৃষ্ণকান্তের উইল। উপজীব্য বিষয় কি? উপজীব্য বিষয় হচ্ছে বিধবাদের প্রেম। এবং এই প্রেম ভালো না খারাপ? এই প্রেম কি? জি, বঙ্কিমকে বলা হয় নীতিবাদী লেখক। বঙ্কিমকে কি বলা হয়? নীতিবাদী। যে বিষয়বস্তুই বলছি, বিন বক্তার খেল, যে বিষয়বস্তু বলছি, কাহিনী না, আমি বিষয়বস্তুটাই তো বলছি ভাই। কাহিনী বলতে গেলে তো অল্পতে হবে না, এজন্য শুধু বিষয়বস্তুটা বলছি। জি, তাহলে বিষয়বস্তুটা হলো বিধবাদের প্রেম। কিন্তু প্রেম হচ্ছে কি, এই মানে পরকীয়া প্রেম। এই পরকীয়া প্রেম তো অবৈধ, অনৈতিক, পাপ, ফলে পাপ করলে তার শাস্তি। বঙ্কিমকে বলা হয় নীতিবাদী লেখক, মনে রাখবেন। বঙ্কিমকে বলা হয় বাংলা সাহিত্যের নীতিবাদী লেখক। নীতিবাদী কেন? বঙ্কিম যে প্রেম দেখালেন পরকীয়া, বিষবৃক্ষ কৃষ্ণকান্তের উইলে যে পরকীয়া প্রেম দেখেছেন, ত্রিভুজ প্রেম দেখবেন, তো এই প্রেম কি ভালো না খারাপ? বঙ্কিম দেখালেন যে প্রেম খারাপ, প্রেম অন্যায়, প্রেম পাপ। তো পাপ করলে তার শাস্তি পেতে হবে। শাস্তি বিষবৃক্ষে দেখবেন বিষ খেয়ে মরল, আর কৃষ্ণকান্তের উইলে কি গুলি খেয়ে। বঙ্কিম পরিণতি, শাস্তি দিয়েছেন, কাহিনীর পরিণতিতে কি করেছেন? শাস্তি। একটি চরিত্র ভ্রমর, রোহিণী, গোবিন্দলাল। জি, একটু লিখে নেবেন চরিত্র কি কি? ভ্রমর, রোহিণী, গোবিন্দলাল কৃষ্ণকান্তের উইলে। ভ্রমর, রোহিণী আর গোবিন্দলাল। আর বিষবৃক্ষকে নগেন্দ্র, সূর্যমুখী আর কুন্দ নন্দিনী। বিষবৃক্ষতে নগেন্দ্র সূর্যমুখী স্বামী স্ত্রী, তার মাঝখানে ঢুকে পড়ে কে? কুন্দ নন্দিনী। নগেন্দ্র আর সূর্যমুখীর পরিপূর্ণ বিশুদ্ধ সুখে শান্তির সংসার, এর মাঝখানে ঢুকে পড়ে কুন্দ নন্দিনী। এই তখন শুরু হয় নগেন্দ্রের সাথে কুন্দের একটা পরকীয়া বা অবৈধ প্রেম। তো এই অবৈধ বা পরকীয়া প্রেম কি ভালো না খারাপ? বঙ্কিম দেখছেন খারাপ, পাপ। তো পাপ করলে কি করতে হবে? জি, কোন পাপ করলে শাস্তি পেতে হবে। পাপ কার? পুরুষের না। পুরুষের জন্য তো 2-3টা উইকেট জায়েজ আছে। পুরুষের জন্য 2, 3, 4, 5টা উইকেট তো জায়েজ আছে, ব্যাপার না। পুরুষের পাপ নয়, পাপ কার? নারীর। জি, মহিলার। মানে এই মহিলা কুন্দনন্দিনী, তাই না, পরকীয়াতে আসক্ত হয়েছে, কাজে পাপ কুন্দনন্দিনীর। এর ফলে কুন্দনন্দিনী হীরা নামক, হীরা একটু হীরা, জি, নগেন্দ্রের বাড়ির যে কাজের মহিলা হীরা, এই হীরার কূটকৌশলে বা হীরার চক্রান্তে পড়ে কি কুন্দনন্দিনীকে বিষ খেয়ে মরতে হয়। এবং এই বিষ যে পান করে মরতে হয় কেন? লেখক বঙ্কিম নীতির কাছে সাহিত্যকে হারিয়ে দিয়েছেন, যে না,
পরকীয়া প্রেম করেছে কুন্দ, এর জন্য কুন্দর শাস্তি কি? বিষ খেয়ে মরতে হবে, পাপ করলে তার শাস্তি পেতে হবে। জি। গোবিন্দলাল, এই গোবিন্দলালের সাথে ভ্রমরের কি সুখী দাম্পত্য জীবন, গোবিন্দলালের সাথে ভ্রমরের সুখী শান্তিময় দাম্পত্য জীবন, এর মাঝে ঢুকে পড়ে রোহিণী, শুরু হয় ত্রিভুজ প্রেমের টানাপোড়েন, তাই না? একসময় গোবিন্দলাল রোহিণীকে নিয়ে চলে যায়, অনেকটা ইয়ের মতোই, চোখের বালির মতোই। কিন্তু সেখানে গিয়ে কি রোহিণীর প্রতি তার অবিশ্বাস তৈরি হয় এবং একসময় গুলি করে কি করে তার মনের অশান্তি নষ্ট হয় এবং রোহিণীকে সে গুলি করে মেরে ফেলে। আসলে বঙ্কিম বোঝাতে চেয়েছে যে পরকীয়া যদি কেউ করে বা অনৈতিক অবৈধ প্রেম যদি কেউ করে, তাহলে যে শান্তির জন্য সুখের জন্য করছে, আসলে সুখের চেয়ে কি অসুখ বেড়ে যাবে। জি। কাজে প্রতিবেশী আকাশের দিকে যদি হাত বাড়ান, তাই না, বাড়িতে বউ রেখে আলিয়া ভাটের দিকে নজর দেবেন, হাত বাড়াবেন, ভাববেন যে কি সুখ কি শান্তি। বঙ্কিম বোঝাতে চাইলেন যে সুখ নাই, শান্তি নেই, বরং আরো কি মানসিক অশান্তি। কাজে শেষে গিয়ে তিনি এই সমস্ত পাপিনী দুশ্চরিত্রা যে এদেরকে কি করেছেন, শাস্তি দিয়েছেন। অথচ ভাবেন মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝে একই কাহিনী না, সেম টু সেম কাহিনী। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির একই সেম কাহিনী, যে কুবের আর মালার সুখী সংসার, শান্তিময় সুখ দুঃখ আনন্দ বেদনার সংসার, এর মধ্যে শালী কপিলা ঢুকে পড়ে এবং কপিলার সাথে কুবেরের প্রেম। লেখক কিন্তু কপিলাকে শাস্তি তো দেননি, কাহিনী শেষে কি করলেন, বললেন যে চলুক কপিলার সঙ্গে, একা অত দূর পথ কুবের পাড়ি দিতে পারবে না। মানিক বন্দ্যোপাধ্যায় জীবনবাদী লেখক, মানিক বন্দ্যোপাধ্যায় কি বাদী, জীবনবাদী। জি, একটু এরকম হতেই পারে, ব্যাপার না, বউ আছে থাক, শালীর সাথে একটু মনে রেখে গিয়ে 2-4 বছর মৌজ মাস্তি করলো, কি সমস্যা। মানিক বন্দ্যোপাধ্যায় কেমন লেখক, জীবনবাদী বাস্তববাদী লেখক। আর বঙ্কিম যাকে পড়াচ্ছে আজকাল কি যাতে নীতিবাদী। মানিক বলল যে কপিলা চলুক না, কপিলা কি সমস্যা, ব্যাপার না, তাই না, চলুক কপিলার সঙ্গে, একা অত দূর পথ কুবের পাড়ি দিতে পারবে না। জি, জীবনবাদী লেখক, জীবনে এরকম হতেই পারে, এটা কোনো ব্যাপার না। জি, কিন্তু বঙ্কিম কেমন লেখক, নীতিবাদী। হিন্দু ধর্মের যে কঠোর প্রথা, নীতি ধর্মকে তিনি রক্ষা করতে চেয়েছিলেন তার প্রবন্ধের মধ্যে, উপন্যাসের মধ্য দিয়ে। আর বঙ্কিমের যেই উপন্যাসটি অতি গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী, এটি কিন্তু আপনারা যতই বলছেন দুর্গেশ নন্দিনী কিন্তু বাংলা সাহিত্যে ওই অর্থে আলোড়ন সৃষ্টিকারী বা কি মানে আলোড়ন সৃষ্টিকারী কিংবা ওই অর্থে জনপ্রিয়তা নাই, যদি এটি বাংলা সাহিত্যের প্রথম প্রকৃত উপন্যাস। কিন্তু বঙ্কিমের কি সবচেয়ে যে উপন্যাসটি জনপ্রিয়তা পেয়েছিল উপন্যাসটা হচ্ছে কপালকুণ্ডলা। কপালকুণ্ডলার নায়ককে নবকুমার, নায়িকার নাম কি কপালকুণ্ডলা, আর সাইড নায়িকাকে মতি বিবি বা পদ্মাবতী। বুঝতে পারলেন? জি, পদ্মাবতী, নবকুমার। জি, নবকুমার। আর আপনারা জানেন যে পদ্মাবতী, এই নবকুমার আর পদ্মাবতীর কি বিয়ে হয়, বিয়ে বাগদান এবং প্রাথমিক বিয়ে সম্পন্ন হয়। পরবর্তীতে পদ্মাবতী হিন্দু থেকে পদ্মাবতীর বাবা মুসলমান হয়ে যায়। পদ্মাবতীর বাবা কি মুসলমান হয়ে যায়, মোগল ঠিক না, বখতিয়ার খিলজি এই সময় আমলে আর কি। আপনারা জানেন যে অনেক হিন্দু ধর্মান্তরিত হয়েছিল রাজকীয় বা রাজনৈতিক কারণে আর কি। জি, তা আমি বলছিলাম যে খুব গভীরে যেতে চাচ্ছি না, অনেক বিস্তৃত যেতে চাচ্ছি না বলেই আমি একটু শর্টকাট মারতে চাচ্ছি আর কি। তো কাজেই এরপর যখন মুসলমান হয়ে যায় পদ্মাবতীর বাবা, সঙ্গতভাবে পরিবারটি মুসলমান হয়ে যায়। তো যেহেতু নবকুমার হিন্দু আর ওই মেয়েটি মুসলমান হয়ে গেল, ফলে বিবাহ বিচ্ছেদ ঘটে গেল। বিবাহ বিচ্ছেদ আপনারা জানেন, আমি আগেও এর আগে বলেছি কিনা যে কেউ যদি ধর্মান্তরিত হয় তাহলে তার বিবাহ অটোমেটিক বিচ্ছেদ ঘটে যায়, কারণ বিবাহ হয় ধর্মীয় রীতিতে।
বিয়ে কিন্তু কোনো আইনসঙ্গত রীতি নাই, বিয়ের কোনো আইনসম্মত কোনো রীতি। বিয়ে মূলত কি ধর্মীয় রীতি। যখন কেউ বিয়ে হয় ইসলামী রীতিতে বা হিন্দু রীতিতে বা খ্রিস্টানি রীতিতে, বিয়ের রীতি কিন্তু ধর্মীয়। কাজে যখনই কারো ধর্ম চেঞ্জ হয় তখন তার বিয়ে অটোমেটিক কি ভেঙে যায়। জি, ধর্মান্তরিত হলে বিয়ে অবৈধ হয়ে যায়, ভেঙে যায়। তো কাজেই নবকুমারের সাথে পদ্মাবতীর বিয়ে ভেঙে যায়। পদ্মাবতী তার বাবার সাথে মোগল রাজদরবারে চলে যায়, যেহেতু পদ্মাবতীর বাবা রাজদরবারের উচ্চপদস্থ কর্মকর্তা। নবকুমার বেচারা কি আর করবে, তখন মনের ঝোঁকে কি যেতে চাই হচ্ছে কোথায়, তীর্থে। নবকুমার তীর্থে যায়, ভালো মানুষ, সহজ সরল আমার মতো বোকাশোকা ভোলা ভালো ব্যক্তি কি করে তীর্থে যায়। তো তীর্থে যাওয়ার পথে, তীর্থ থেকে ফিরে আসার পথে তাদের কাঠ ফুরিয়ে যায়, কাঠ রান্না করার কাঠ, রান্না করে খেতে হবে, অনেক বেশ কয়েকদিন ধরে নৌকায় যেতে হয়, বুঝতে পারলেন। তো তখন যখন কাঠ ফুরিয়ে যায় তখন একটা তারা ওই সমুদ্রের ধারে একটা জঙ্গল পায়, সেখানে কেউ নামবে না, বাঘের ভয়। যখন নবকুমার ভালো মানুষ আর কি, সে নামে কাঠ সংগ্রহ করতে। কিন্তু যেহেতু সে এর আগে এরকম কাজ কখনো তেমন একটা করেনি, আর কাঠ কাটার কোনো যন্ত্রও নেই, হাত দিয়ে হয়তো কাঠ মানে ছোটোখাটো কাঠ ভেঙে ছিঁড়ে নিয়ে আসতে হবে আর কি। কাজে সে কাজ অনেক সময় লেগে যায় এবং সে কাঠ ঠিক মতো খুঁজেও পায় না, খুঁজতে খুঁজতে দেরি হয়ে যায়। আর এইদিকে নৌকার মাঝিরা মনে করে যে তাকে বাঘে খেয়ে ফেলেছে, সে আর ফিরে আসবে না। এর মধ্যে জোয়ারের পানি বাড়তে শুরু করে, এই সময় তীরে থাকা বিপজ্জনক, তারা নৌকা ছেড়ে দেয়, নৌকা খুলে এক সময় চলে যায় এবং মনে মনে সান্ত্বনা দেয় যে নবকুমারকে আছে, নবকুমার বাঘে খেয়ে ফেলেছে। ওইদিকে নবকুমার কাঠ সংগ্রহ করে নিয়ে এসে দেখে যে তাদের সঙ্গী সাথীরা কেউ নাই, চলে গেছে। এবং সে তখন কি করে, ওই জঙ্গল আকীর্ণ একটি বিস্তীর্ণ দ্বীপের মধ্যে সে অপেক্ষা করে যে সঙ্গীরা ফিরে আসবে 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 বিশ্বাস করে থাকে, কিন্তু আসে না, আসে না। এবং সে ডায়লগ মারে যে তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন, তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন। পরের জন্য কাষ্ঠারঞ্জার স্বভাব, যতবারই তাকে বনবাস দেওয়া হোক সে প্রয়োজন পড়লে পুনরায় পরের জন্য কাষ্ঠাহরণে যাইবে। বেশ কিছু ভালো ভালো ডায়লগ আছে আর কি। জি, তো তার মধ্যে এই ডায়লগটা অতি গুরুত্বপূর্ণ যে তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন, কোন উপন্যাসের উক্তি, কপালকুণ্ডলা। জি, তো যাই হোক সেখানে সে ওখানে অবস্থান করে। আবার বলছে মানে কাহিনীতে ঢুকলে আমি কিন্তু গভীরে ঢুকে যাবো, কাজে আমি ঢুকতে চাই না কাহিনীতে। তো যে ওখানে তার সাথে সাক্ষাৎ হয় কার, একটি সুন্দরী মেয়ে তাকে দেখতে পায় এবং দেখতে পেয়ে তাকে বলে পথিক তুমি পথ হারাই আছো। মেয়েটি নায়ককে বলে পথিক তুমি পথ হারাই আছো। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ, বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ, পথিক তুমি পথ হারাই আছো। কার উক্তি? কপালকুণ্ডলার। কাকে উদ্দেশ্য করে বলেছিল? নবকুমারকে। কোন গ্রন্থের উক্তি? কপালকুণ্ডল উপন্যাসের। আসলে এই মেয়েটি কি একজন কাপালিকের আশ্রয় ছিল। কার আশ্রয়ে? কাপালিকের আশ্রয়ে। কাপালিক, এই কাপালিকের আশ্রয় ছিল। কাপালিককে হিন্দু ধর্মের একটা বিশেষ স্তর, যারা কি করত, যারা বলি দিত, বলি কালীর পূজা করত এবং যারা নরবলি দিত, মনে করতো নরবলি পেলে দেবী খুশি হবে এবং নরবলি দিয়ে দেবীকে খুশি করতে পারলে যে নরবলি দেবে সে অলৌকিক শক্তির অধিকারী হবে। ছোট অল্প বয়স থেকে মেয়েটিকে কি করেছিল সে কাপালিক, বলি দেওয়ার উদ্দেশ্যে। কি আমরা যেমন কুরবানি দেওয়ার উদ্দেশ্যে ছাগল গরু নিয়ে এসে পালন করি, বাজার থেকে নিয়ে এসে গরু ছাগল, ঠিক তেমনি কাপালিক কি করেছিল, এই কপালকুণ্ডলাকে ছোটবেলায় নিয়ে এসে জঙ্গলের মধ্যে পালন করেছিল। কেন? এই জন্য এই বলি দিতে হবে কেমন মেয়ে বলেন তো? কোরবানি করতে হয় কেমন পশু? নিখুঁত পশু, নিখুঁত, খুঁতহীন, নিখুঁত, কোনো খুঁত থাকা যাবে না, এমন পশু কোরবানি করার জন্য, জানেন তো? তাহলে বলি দিতে হবে কেমন মেয়ে? নিখুঁত মেয়ে। জি, ভার্জিন, ভার্জিন, জি, আনটাস্ট ভার্জিন। ভার্জিনের মধ্যে আবার ঝামেলা আছে। কেমন ভার্জিন? আনটাস্ট। তো আনটাস্ট ভার্জিন, নিষ্কলুষ, জি জি, নিষ্কলুষ, কি বলবো, সতী, সতীত্ব সম্পন্ন মেয়েকে বলি দিতে হবে দেবীর সামনে। এবং কত বছর? 16 বছর, পূর্ণ ষোড়শী মেয়েকে বলি দিতে হবে। কাজে এই 16 বছর বয়স হওয়ার জন্য কাপালিক কি করছে? অপেক্ষা করছে।
শহরে যদি থাকে তাহলে সেই মেয়েকে নিয়ে সে বলি দেওয়া যাবে না। কেন? কারণ ওই মেয়েটির ভার্জিনিটি নষ্ট হবে, সতীত্ব। বুঝতে বললেন? কিন্তু এই মেয়েটি জঙ্গলের মধ্যে কাউকে দেখবে, কোনো পুরুষ মানুষকে দেখবে না, ফলে তার সতীত্ব নষ্ট হবে না। এবং আপনারা জানেন যে চোখের দেখাতে সতীত্ব নষ্ট হয়। বঙ্কিমের কেন 5 বছর বয়সে বিয়ে হয়েছিল জানেন কি? বঙ্কিমের কেন 5 বছর বয়সে বিয়ে হয়েছিল? বঙ্কিমের স্ত্রীর সাথে, মনমোহিনীর সাথে আগের যুগে 5, 6, 7 বছর বয়সে বিয়ে দেওয়া হতো। কেন? ওই যে আনটাস্ট ভার্জিন, স্বামীর হাতে তুলে দেওয়া হবে। এরপর স্বামীর কাছে, মানে এই যে 10, 12 বছর, 13 বছর হয়ে গেল, এই যে আপনাদের 15, 16, 20, 23 বছর হয়ে গেছে না? একটা ছেলেকে দেখে ভাবছেন, সালমান খানের বডি দেখে ভাবছেন, ইস কি ফিগার যদি পাইতাম। ভার্জিনিটি নষ্ট হয়ে গেল। জি, যখন আপনি কারোর প্রতি আকৃষ্ট হলেন, কাউকে আপনার মনে ভালো লাগলো, ভালো লাগার সাথে সাথে কি আপনার ভার্জিনিটি কি শেষ। ফলে ভালো লাগার বয়সের আগে কি করতে হবে? মেয়েকে পতির হাতে তুলে দিতে হবে। কোনো মেয়ে যদি কি করে অন্য কাউকে দেখে বিয়ের আগে আকৃষ্ট হয়, তাহলে যে পাপ হবে, এই পাপটা কিন্তু মেয়েটির হবে না, কার হবে? বাবা মায়ের হবে। জি, সেই পিতা রৌরবং নরকং ব্রজেত, রৌরব নরকে যাবে। বুঝতে পারলেন? কাজেই পিতার দায়িত্ব কি? অবশ্যই মেয়ে 10, 11 বছর বয়স হওয়ার আগে, অবশ্যই 5, 7, 9 বছর বয়সের মধ্যে মেয়েটিকে স্বামীর কাছে তুলে দিতে হবে। এরপর যা কিছু হোক সব দায়িত্ব স্বামীর। যে এরপর ভার্জিনিটি নষ্ট হোক, অন্যের প্রতি আকৃষ্ট হোক, প্রতিবেশী আকাশকে ভালো লাগুক, এই দায়িত্ব বাবার না, কার? স্বামীর। কিন্তু স্বামীর হাতে তুলে দিল না। এই যে আপনি পাপ করছেন যতদিন, এই পাপের দায়িত্ব কার? পিতা মাতার। কাজেই দেখবেন ওই আগের যুগে বিয়ে হতো কত বছর বয়সে? 5, 6, 7, 8, 9 বছর বয়সে। কাজে কাপালিক এই মেয়েটিকে এমন জায়গায়, এমন গহীন নির্জন জঙ্গলে রেখে দিয়েছে, সমুদ্রের গহীনে, যেন এই মেয়েটি কাউকে দেখতে না পায়। যদি কাউকে দেখতে না পায় তাহলে তার আর ভার্জিনিটি নষ্ট হওয়ার কোনো কি সুযোগ নাই। জি, কাজেই কি আর করা। কিন্তু ওই যে জি, কপালে যদি থাকে, তাই না, কিছু করার নেই। তাই যাই হোক, নবকুমারের সাথে তার সাক্ষাৎ হয়। একসময় নবকুমার এই মেয়েটিকে কি করে? কাপালিকের জাল ছিন্ন করে, এবং সেইখানে ওই যে প্রদীপ নিভিয়া গেল, আমাদের মণিশঙ্কর লিখছে বারবার, ওই কাপালিক কি করে, মানে বেঁধে রেখেছিল নবকুমারকে ধরে বলি দিবে বলে। অনেক বিশাল কাহিনী। নবকুমারকে যখন পায়, কাপালিক দেখতে পায়, নবকুমারকেও সে কি করে? বলি দেওয়ার জন্য বেঁধে রাখে, তাই না? এবং একসময় প্রদীপ নিভে যায়, অন্ধকার হয়ে যায়। তো যাই হোক, সে অন্ধকার প্রদীপ নিভিয়ে দেয় কে? কপালকুণ্ডল। এবং কপালকুণ্ডলে কৌশল করে কাপালিকের হাত থেকে নবকুমারকে বাঁচায়। যখন নবকুমারকে বাঁচায়, নবকুমার তখন কৃতজ্ঞতাবশত পরে জানতে পারে যে কাপালিককে মেয়েটাকে বধ করার জন্য এইভাবে প্রতিপালন করছে। তখন নবকুমার কপালকুণ্ডলাকে নিয়ে একসময় কি ওই বনে আরেকজন থাকে, সে হচ্ছে একজন ঠাকুর আর কি, পুরোহিত একজন ঠাকুর। সে পরামর্শ দেয় নবকুমারকে, নবকুমারের সাথে কপালকুণ্ডলার বিয়ে দিয়ে দেয়। তখন কপালকুণ্ডলাকে নবকুমার নিয়ে চলে যায় কোথায়? তার যে বাড়িতে। এখন ওখানে গেলে কি, এই তো হলো কাহিনী, এদিকে চললো বিশাল কাহিনীতে গেলে মানে ফিরে আসা মুশকিল। আর ওইদিকে যে পদ্মাবতী, মনে আছে পদ্মাবতী, স্ত্রী পদ্মাবতী, এই পদ্মাবতী কি করছিল? কাহিনীর ভিতর যাচ্ছে, যেতে চাচ্ছে না, কিন্তু কি করি বলেন? আপনারা বারবার অনুরোধ করতে আছেন, আমি কত না করি। তো অতি সংক্ষেপে বলতে চাইলে পারি না ভাই, এটাই তো আমার দোষ। সংক্ষেপে কাহিনী বলতে পারি না বলেই তো কি সমস্যা। তো যাকে পদ্মাবতী খুররম শাহজাদা সেলিম, মনে আছে মোগল বাদশাহ যে খুররম বা সেলিম, এই সেলিমের নর্তকী ছিল, নর্তকী। কিন্তু যুবরাজরা বা রাজারা আবার নর্তকীর মধ্য থেকে যাকে পছন্দ হতো তাদেরকে বিয়ে করে নিত। এই নবাব জাদারা বা এই বাদশাহ জাদারা কি শাহজাদা সাহেবদের অনেক নর্তকী থাকতো, পতিতা টাইপের আর কি। তো এই পতিতা বা নর্তকীদের মধ্য থেকে যারা সুন্দরী, যারা চৌকস, চতুর, চালাক, এরা কি করতো? যুবরাজদের মনোরঞ্জন করে ফেলতো, তাদেরকে কনভিন্স করে ফেলতো, এবং একসময় কি করতো? শাহজাদারা তাদেরকে বিয়ে করতো। এবং এই পদ্মাবতী নাম ধারণ করে কি লুৎফুন্নিসা। সেলিমের দরবারে, যে সেলিমের দরবারে এই পদ্মাবতী মুসলমানের নাম ধারণ করে লুৎফুন্নিসা। এবং সবাই মোটামুটি রাজদরবারে নিশ্চিত যে সেলিম কি করবে? লুৎফুন্নিসাকে বিয়ে করবে।
জি, কিন্তু মেহেরুন্নিসা, জি, মেহেরুন্নিসা নামে আরেক সুন্দরীকে দেখে, আরেকজনের বউ আর কি মেহেরুন্নিসা, জি, তাকে দেখে কি সেই সেলিম মুগ্ধ হয়। তখন লুৎফুন্নিসাকে বাদ দিয়ে মেহেরুন্নিসাকে বিয়ে করে, মেহেরুন্নিসাকে বিয়ে করে। জি, লুৎফুন্নিসা তখন লুৎফুন্নিসাকেও রাখতে চায়, বলে যে ঠিক আছে এটা আমার স্ত্রী হিসেবে থাকুক, ঘোড়ার জল তুমি আমার দিঘির জল। লুৎফুন্নিসাকে বলে যে তুমি যা চাও তাই তো পাবা, তুমি যা চাও তাই পাবা, আমি তোমার কাছে মাঝে মাঝে আসবো, তোমার সমস্যা কি? মেহেরুন্নিসাকে বিয়ে করছি তাতে কি? কিন্তু লুৎফুন্নিসা কিছুটা মনক্ষুণ্ণ হয়, কিছুটা অভিমান বশত সে তখন তার কাছে থাকতে চায় না। সে মনে করে যে না, আমি তোমার পতিতা হয়ে থাকবো না। তখন সে মনে করে আমার তো স্বামী আছেই, আমার তো স্বামী আছেই। তখন সে আবার কি করে, সে আবার তার নবকুমারের আশায় ফিরে যায় সপ্তগ্রাম। কোথায়? সপ্তগ্রাম। নবকুমারের বাড়ি কোথায়? সপ্তগ্রাম। জি, সেখানে যায়, কিন্তু গিয়ে তো বুঝতে পারছেন, গিয়ে দেখে যে স্বামী ততদিনে কি এই যে আরেকজনকে, কপালকুণ্ডলাকে কি বিয়ে করে ফেলেছে। এইবার পদ্মাবতী পড়ে যায়, সরি লুৎফুন্নিসা বা পদ্মাবতী বা মতি একই ব্যক্তির নাম। পদ্মাবতী যে সেই লুৎফুন্নিসা, সে তখন মতি বিবি ছদ্মনাম নেয়। কি নাম ছদ্মনাম নেয়? মতি বিবি। এই নাম নিয়ে সে ছদ্মবেশে থাকতে শুরু করে। এবং সে তখন একদিকে শাহজাদা তার কাছ থেকে সে অভিমান করে রাগ করে চলে এসছে, তো কেমন করে কোন মুখে আবার তার কাছে ফিরে যাবে? আবার স্বামীর কাছে তার কোনো জায়গা নেই, স্বামী আরেকজনকে নিয়ে কি করেছে, সংসার শুরু করেছে। এইবার বেচারা মানে মাঝখানে পড়ে যায়। কিন্তু স্বামীর প্রতি তার আকাঙ্ক্ষা বাড়তে থাকে এবং একসময় তার সাথে ওই যে কাপালিক তার মুখের গ্রাস করে নিয়েছে। তার যে এতদিনের সাধনা, এতদিনের যে ধ্যান, এতদিনের সাধনা, এতদিন ধরে মেয়েটাকে পালন করছে, বলি দিবে দিয়ে অসীম ক্ষমতা, অলৌকিক ক্ষমতার অধিকারী হবে দেবী কালীর পায়ে বলি দিয়ে। এই মেয়েটাকে নিশ্চিত রাগ, যদিও এই কপালকুণ্ডলাকে ফিরিয়ে নিয়ে গিয়ে তার কোনো লাভ হবে না, কারণ এই মেয়েটির ভার্জিনিটি নষ্ট হয়ে গেছে। কপালকুণ্ডলাকে ফিরিয়ে নিয়ে গিয়ে কাপালিকের কোনো লাভ নেই, কারণ এই মেয়েটি আর আনটাস্ট ভার্জিন নাই। কিন্তু তবু সে ফিরে নিয়ে যাবে, কিন্তু রাগ ক্ষোভ মেয়েটিকে বলি সে দিবেই, তার লাভ হোক এবং বলি দিবেই, এটা তার একটা প্রতিশোধ পরায়ণতা এবং একটা কি জিদ, রাগ। কাপালিক খুঁজতে খুঁজতে সে সপ্তগ্রামে চলে আসে। এই যে পদ্মাবতী তথা লুৎফুন্নিসা তথা মতি বিবির সাথে কাপালিকের সাক্ষাৎ হয়। কাপালিক আর মতি বিবি দুজন ষড়যন্ত্র করে, কারণ মতি বিবি বুঝতে পারে কাপালিকের দরকার কপালকুণ্ডলাকে, যে কাপালিককে যদি সাহায্য করা যায়, কপালকুণ্ডলাকে যদি কাপালিক নিয়ে চলে যায়, তাহলে তার রাস্তা ক্লিয়ার। বুঝেছেন কাহিনী? মতি বিবি আর কাপালিকের ষড়যন্ত্র এক জায়গায় মিলে যায়। মতি বিবি সহায়তা করলে কাপালিকের জন্য কাজটা সহজ হবে। আর মতি বিবি তথা লুৎফুন্নিসা বা পদ্মাবতী চিন্তা করলো যে কাপালিক যদি কপালকুণ্ডলাকে নিয়ে আবার জঙ্গলে চলে যায়, তাহলে স্বামীর ওই পোস্টটা আবার ফাঁকা হবে, ওই পোস্টে আবার জয়েন করা যাবে। কাজেই ষড়যন্ত্র করে, এখানে ষড়যন্ত্রের অনেক গভীর বিশাল কাহিনী, আমি সেখানে প্রবেশ করব না। তো যাই হোক, এক সময় মতি বিবি কি করে, কপালকুণ্ডলার সাথে সাক্ষাৎ করে কপালকুণ্ডলাকে তার ষড়যন্ত্রের ফাঁদে ফেলতে সক্ষম হয় এবং নবকুমারের সাথে এক ধরনের দূরত্ব, নবকুমারের কপালকুণ্ডলার প্রতি এক ধরনের মানে কি বলবো, অবিশ্বাস তৈরি করে, সন্দেহ তৈরি করে। কপালকুণ্ডলার প্রতি নবকুমারের এক ধরনের কি অবিশ্বাস বা সন্দেহ তৈরি করে দেয়। কাহিনীতে ঢুকলে আর ফিরতে পারবো না, যে 11টা পার হয়ে যাচ্ছে। এক সময় সেই ষড়যন্ত্রের ফাঁদে ধরা পড়ে নবকুমার এবং কপালকুণ্ডলা গভীর রাতে, বুঝতে পারলেন, মতি বিবির কথা মতো কাপালিকের সাথে দেখা করতে যায় এবং মতি বিবি তখন নবকুমারকে বলে যে তোমার স্ত্রীর চরিত্র খারাপ, সে তো জঙ্গলে এইসবই করতো, সে কিন্তু ভালো চরিত্রের মেয়ে না, সে রাতে রাতে গভীর জঙ্গলে যায় কেন, কারণ তার স্বভাবটা এমন। এবং নবকুমার সেটা বিশ্বাস করে এবং সেও পিছনে পিছনে যায় এবং কপালকুণ্ডলাকে ধরে ফেলে কি করে, কাপালিক তাকে বলে যে ঠিক আছে, এই তো মেয়েটি এমন, এই জন্যই তো আমি তাকে বধ করতে চাই, খারাপ মেয়েকে আমি বধ করি, ভালো মেয়ে হলে বধ করতাম না। তো যাক, এখানে ক্লাইম্যাক্সের একটা পর্যায়ে নবকুমার কপালকুণ্ডলাকে
কি করতে যায়? গোসল করে আনতে যায়। বলি দেওয়ার আগে কি করতে? গোসল করাইতে হবে। গোসল করতে নদীর ধারের দিকে নিয়ে যেতে থাকে। নদীর পাড়ে গিয়ে কিন্তু নবকুমার তাকে ভালোবাসে, বারবার তাকে বোঝাতে চায় যে সে বলুক কপালকুণ্ডলা যে তার বিরুদ্ধে যা কিছুই সে বলছে নবকুমার সবই মিথ্যা, সে অবিশ্বাসিনী নয়, সে বিশ্বাসঘাতিনী নয়। কিন্তু কপালকুণ্ডলা কিছু বলে না, কারণ কপালকুণ্ডলা বোঝাতে চায় যে তুমি যেহেতু আমাকে একবার অবিশ্বাস করেছো, তোমার বিশ্বাস ফিরিয়ে আনার আমার আর দরকার নাই। তুমি আমার প্রতি যেহেতু অবিশ্বাস করেছো, তোমার অবিশ্বাস আমার ভাঙানোর কোনো দরকার নেই, আমি ভাঙাতে চাই না। তুমি ওকে কেন অবিশ্বাস করলে? এইরকম দোলাচল বৃত্তির মধ্য দিয়ে তার একটা নদীর ধারে দাঁড়ায়। সেই নদীর ধার পাশ দিয়ে প্রচন্ড স্রোতযাচ্ছিল, অন্ধকার রাত। তো যাই হোক, হঠাৎ করে একটা নদীতে কি একটা ঢেউ আসে এবং তটটা ভেঙে তারা দুজন কি করে, সে অনন্ত জলপ্রবাহের শেষের লাইনটা এমন যে সে অনন্ত জলপ্রবাহের মধ্যে সে দুইটি প্রাণ কি করলো, ভাসিয়া চলিতে লাগলো। কপালকুণ্ডলা আর নবকুমার সেই নদীতে পড়ে কি হয়, এই প্রচন্ড জলস্রোতের মধ্যে ভেসে চলে যায়। তো এই কাহিনীর অনেক কথা আছে, সারাংশ, সারমর্ম, শানে নজরুল, মূল ভাব অনেক কিছু আছে। শুধু একটু বলে রাখি যে আসলে এই কপালকুণ্ডলার মতো বা নবকুমারের মতো সহজ সরল মানুষের জন্য এই পৃথিবী না। তাদের জন্য কোন পৃথিবী? জি, ওই যে নদীর তীরে তারা ভেসে চলে গেল, নিশ্চয় তারা এমন কোনো লোকে বা এমন কোনো জগতে যাবে, সেই জগতে কোনো অবিশ্বাস, সন্দেহ এরকম নাই। বা কাপালিকের মতো খারাপ লোক কিংবা মতি বিবি বা লুৎফুন্নিসার মতো দুষ্টু স্বার্থপর মানুষ নাই। কপালকুণ্ডলা যে নিষ্কলুষ, যে নিষ্পাপ, যে সরল, কিংবা নবকুমার যে সরল, যে এদের জায়গা এই জগতে না। এই জগতে কাদের জায়গা? কাপালিকের মতো খারাপ মানুষের কিংবা মতিবিবির মতো কুচক্রী ষড়যন্ত্রকারী মানুষের। আজ তারা দুজন কি করলো, ওই অনন্ত প্রবাহে ভাসতে ভাসতে চলে গেল। কোথায় চলে গেল? এমন কোন লোকে, এমন কোন জগতে, যেই জগতে কোনো অবিশ্বাস, সন্দেহ নাই। তো এটি বাংলা সাহিত্যের, জি বুঝতে পারলেন, প্রথম রোমান্স বা রোমান্টিক। এটা স্যার পথিক কাজী সাকিব, এই যে একটা মগা পাইছি, কাজী সাকিব মগা, জগা ঢগা শোন। শুরুতে যে বললাম, ওই যে বনের মধ্যে যখন ঘুরতে থাকে নবকুমার, বনের মধ্যে যখন সঙ্গী সাথীরা তাকে ছেড়ে চলে যায়, তখন সে বনের মধ্যে দিশাহারা হয়ে, উদ্ভ্রান্ত হয়ে, ইতস্রোত বিক্ষিপ্ত হয়ে ভ্রমণ করতে থাকে। তখন ওই যে কপালকুণ্ডলা মেয়েটা ওই জঙ্গলে আগে থেকেই থাকতো, সেই লোকটিকে দেখতে আগে তো মানুষ দেখেনি, তখন প্রথম দেখা হয়। প্রথম দর্শনে কপালকুণ্ডলা কাপালিক নবকুমারকে উক্তিটা করে যে পথিক, তুমি পথ হারায় আছো। জি, তো শিক্ষার্থী বন্ধুরা, তো কাহিনী বললাম। আর বঙ্কিমচন্দ্রের একটি কাব্যগ্রন্থ আছে, একটি কাব্যগ্রন্থ, জি একটু নামটা লিখে নেবেন। বঙ্কিমচন্দ্র মূলত ঔপন্যাসিক, কিন্তু তার লেখা একটি প্রবন্ধ আছে, সরি একটি কাব্য আছে। কাব্যটির নাম কি? কাব্যটির নাম হলো ললিতা তথা মানুষ। বঙ্কিমচন্দ্র মূলত ঔপন্যাসিক, বঙ্কিমচন্দ্র মূলত ঔপন্যাসিক, তবে কি তার একটি কাব্যগ্রন্থ আছে ললিতা তথা মানুষ। এটা হচ্ছে বঙ্কিম রচিত কাব্যগ্রন্থ, ঠিক আছে? আচ্ছা, আর শিক্ষার্থী বন্ধুরা একটু কথা বলে শেষ করব যে বঙ্কিমের মোট 14টি বাংলা উপন্যাস। বঙ্কিম রচিত উপন্যাসের সংখ্যা কয়টি? 14টি। যে বঙ্কিম রচিত মোট উপন্যাসের সংখ্যা 14টি। পারলে একটু নামগুলি মনে রাখবেন। আর যেই আমি একটু বিখ্যাত বললাম, বিশেষ করে কপালকুণ্ডলা, বিশেষ করে বিশ্ববৃক্ষ, বিশেষ করে কৃষ্ণকান্তের উইল, আর আরেকটি উপন্যাস একটুখানি মনে রাখতে পারেন, আনন্দমঠ। আনন্দমঠ, জি। সন্ন্যাস বা ফকির বিদ্রোহ, ফকির সন্ন্যাস বিদ্রোহ বা দেশপ্রেমমূলক উপন্যাস। দেশপ্রেমমূলক উপন্যাস, বিষয়বস্তু কি? ব্রিটিশ বিরোধী ফকির বিদ্রোহ বা সন্ন্যাস বিদ্রোহ। এটি বঙ্কিমের রাজনৈতিক উপন্যাস। বঙ্কিমচন্দ্রের একমাত্র কি রাজনৈতিক। বঙ্কিম মূলত ঐতিহাসিক বা সামাজিক উপন্যাস রচয়িতা। এটি আনন্দমঠ তার একমাত্র কি রাজনৈতিক উপন্যাস। আনন্দমঠ ব্রিটিশ বিরোধী ফকির বিদ্রোহ বা সন্ন্যাস বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা আনন্দমঠ। আর কৃষ্ণকান্তের উইল আর বিশ্ববৃক্ষটা সম্ভব হলে একটু পড়বেন, চরিত্রগুলি, ঘটনাগুলি। বললাম যে পরকীয়া প্রেম, আমি কাহিনীতে যাব না, কারণ কাহিনীতে গেলে ঝামেলা আছে, অনেক সময় নষ্ট হবে, লেগে যাবে আর কি।
তো লিখিত যারা কোর্স করবেন, লিখিত পরীক্ষার সময় আপনারা নিশ্চয়ই জানেন যে প্রিলিমিনারি যেদিন রেজাল্ট দিবে 41-এর, তার পরদিন থেকে আমরা আমাদের এই সাইটে একটা রিটেন কোর্স শুরু করব। জি, তো যারা রিটেন করবেন তখন আমাদের এগুলো লাগবে। কাহিনীটা প্রিলিতে আমাদের কাহিনীর কোনো কাজ নাই। হ্যাঁ, কাহিনীটা একটু দু একটা বলছেন নাম চরিত্রটার জন্য, চরিত্র সংলাপ, জি, কিন্তু এই কাহিনীগুলো আমি সংক্ষেপ করে একটু বলবো 3 মার্কসের জন্য। জি, কখন? রিটেন কোর্সের জন্য। তো আমাদের প্রিলিমিনারি 41-এর রেজাল্ট যেদিন হবে তার পরদিন থেকে আমাদের এই জাকির বিসিএসের পেজে আমরা একটা রিটেন কোর্স করাবো। তখন আমি বিখ্যাত যে উপন্যাসগুলির কাহিনী বা বিখ্যাত চরিত্রগুলির কাহিনী আমি একটু করে বলবো। জি, আশা করছি তখন আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে ছেড়ে যাবেন না। জি, ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই রাখছি আর কি। আশা করছি আপনাদের সাথে সামনের দিন অন্য কোনো লেখক নিয়ে আলোচনা হবে। এর বাইরে দেবী চৌধুরানী, তারপরে আরও অনেক আছে, অনেক 14টি উপন্যাস যেহেতু বললাম, তারপরে আপনার অনেকগুলি উপন্যাস তার আছে। তো সবগুলি উপন্যাসের কাহিনীর দরকার নেই, সালও দরকার নেই। জি, বাকি 14টি উপন্যাসের নাম মনে রাখবেন, নাম। তো নামগুলি পাবেন সব জায়গাতেই পাবেন, ঠিক আছে? কাজে আমি লিখে দিচ্ছি না, চাইলে আমি যদি বলেন যে সিরিয়াল করে লিখে দিতে পারবো, তার দরকার নাই। কিন্তু যেই উপন্যাসগুলি আমি গুরুত্ব দিয়ে বললাম সেগুলির সাল সহ এই সমস্ত কথাগুলি পারলে পড়বেন। জি, তো ঠিক আছে, শুভকামনা। রাজমোহন সাহেব বাইরে, রাজমোহন সাহেব সহ 15টি, রাজমোহন সাহেব বাইরে। রাজমোহন সাহেব যেহেতু প্রকাশিত হয়নি, প্রকাশিত উপন্যাস 14টি, বঙ্কিমচন্দ্রের প্রকাশিত উপন্যাস কি 14টি। অনন্য কারণ, রজনী, ইন্দিরা, এই ধরনের উপন্যাসগুলি ওই অর্থে খুব গুরুত্বপূর্ণ বা পরীক্ষার জন্য আসলে অত গুরুত্বপূর্ণ নয়। এমনি পড়ার জন্য তোমরা পড়তে পারো, প্রত্যেকটা উপন্যাসই বঙ্কিমের ভালো, কিন্তু পরীক্ষার জন্য আমরা আবার বলছি, পরীক্ষার জন্য মূলত কপালকুণ্ডলা, তারপরে কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ, এই 3টি উপন্যাস বেশি মনোযোগ দিয়ে পড়বেন, ভিতর থেকে প্রশ্ন হয়। আর আনন্দমঠ যেহেতু বঙ্কিমের রাজনৈতিক উপন্যাস, সেটি পড়বেন, ঠিক আছে? আর যদি তালিকাটা লিখে নিতে চান তাহলে আমি বললাম যে আপনাদের নিশ্চয়ই কোনো না কোনো বই পুস্তক আছে, কাজে তালিকা লিখে দিয়ে লাভ কি। জি, 14টি উপন্যাসের নাম পেয়ে যাবেন। জি, ধন্যবাদ, শুভকামনা। জি, শুভরাত্রি, আল্লাহ হাফিজ।